আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। ঝিরিঝিরি বৃষ্টির রাতে শুনশান রাস্তায় ন্যাড়া মাথা এক বাচ্চা ছেলে আনমনে খালি পায়ে হেঁটে যাচ্ছে। হাতে তার ক্যানোলা লাগানো, পরনে হাসপাতালের পেশেন্ট ড্রেস। বয়স আনুমানিক 10 হবে। চোখে মুখে অদ্ভুত এক শূন্যতা, ঠোঁটগুলো ফাটা এবং চেহারা ধবধবে সাদা, যেন কেউ তার শরীর থেকে রক্ত শুষে নিয়েছে। ল্যাম্পপোস্টের হলদে আলো আর বৃষ্টি ভেজা রাস্তায় বাচ্চাটার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। হঠাৎ একটা ল্যাম্পপোস্টের বাতি ফ্লিকার করতে শুরু করলো। বাচ্চাটা থমকে দাঁড়িয়ে আস্তে আস্তে মাথা উঠিয়ে উপরে বাতিটার দিকে তাকালো এবং সেটা ক্লিয়ার ফ্লিকার করা বন্ধ হয়ে গেল। বাচ্চাটা আবার সামনের দিকে হাঁটা দিল, কিন্তু লক্ষ্য করা যায় এবার বাচ্চাটা একা না, তার পেছনে কালো এক অবয়ব একই তালে হেঁটে চলেছে। কিছুটা দূরে যেতেই প্রচণ্ড বিকট শব্দে বজ্রপাত হলো, সাথে বিদ্যুৎ চমকানিতে চারিদিক আলোকিত হয়ে গেল কিছুক্ষণের জন্য। বাচ্চাটার চেহারায় ভয় জেগে উঠল। 2 হাত দিয়ে কান চেপে ধরে বসে পড়ল রাস্তায়। তার পুরো শরীর কাঁপছে অদ্ভুতভাবে। মুখ গিয়ে গঙ্গানির মতো শব্দ হচ্ছে। হঠাৎ তার চুলবিহীন ন্যাড়া মাথায় একটা মসৃণ আলোকিত হাতের স্পর্শ পেল। বাচ্চাটা ধীরে ধীরে শান্ত হয়ে মাথা তুলে তাকিয়ে দেখল কোকড়া চুলের এক সুদর্শন যুবক তার পাশে বসে আছে। মুখে তার অদ্ভুত মায়াবী এক হাসি। বাচ্চাটা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আবার উঠে দাঁড়িয়ে আগের মতোই আনমনে হাঁটা দিল। পেছন থেকে ওই সুদর্শন যুবক বলল, হাসপাতাল থেকে কেন পালিয়ে এলে? বাচ্চাটা হাঁটা বন্ধ না করেই আস্তে করে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই। তুমি কে? দেখা গেল সে পেছন থেকে বাতাসের মতো হাওয়ায় মিলে গিয়ে আবার বাচ্চাটার পাশে এসে দৃশ্যমান হল এবং একসাথে হাঁটতে শুরু করল। বাচ্চাটা তার দিকে একবার তাকিয়ে বলল, নিজের কাজ করো গিয়ে, আমাকে যেতে দাও। সে হালকা শব্দ করে হাসি দিয়ে বলল, যাও, আমি তো তোমার পথ আটকে দাঁড়াইনি। এমনিতেও আজকাল পাশাপাশি চলার মানুষ খুব কমই আছে, সবাই একে অপরকে পেছনে ফেলে এগিয়ে যেতে চায়। বাচ্চাটা বলল, কিন্তু তুমি তো মানুষ না। সে জিজ্ঞাসা করলো, এটা জানার পরেও তুমি ভয় পাচ্ছ না? বাচ্চাটা ক্লান্তি ভরা কণ্ঠে বলল, তুমি কি মৃত্যুর চেয়েও ভয়ানক? সে বলল, না। বাচ্চাটা বলল, তাহলে তোমাকে কেন ভয় পাবো? আমি তো আগে থেকেই মৃত্যু পথযাত্রী। এই বলে বাচ্চাটা এক জায়গায় দাঁড়ালো এবং আশেপাশে তাকিয়ে পাশের একটা বড় গাছের শিকড়ের উপর গিয়ে বসল। ওই সুদর্শন যুবকও বাচ্চাটার পাশে এসে বসল। ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছে, শুধু গাছের পাতায় জমে থাকা পানি টুপটুপ করে পড়ছে। বাচ্চারা জিজ্ঞাসা করলো, এবার বলো তুমি কে? সে একটু চুপ থেকে মাথা চুলকে বলল, আমি নায়েল, তোমার রক্ষক। বাচ্চাটা ফিক করে হেসে দিয়ে বলল, আমার রক্ষক? তাহলে নিশ্চয় জানো আমি খুব তাড়াতাড়ি মরতে চলেছি। তুমি কি পারবে আমাকে মৃত্যুর কবল থেকে রক্ষা করতে? নয়েল খুব স্বাভাবিকভাবেই জবাব দিল, মৃত্যু তো অনিবার্য, সবাইকে মরতে হবে, আজ অথবা কাল। তবে আমি চাইলে তোমার মৃত্যুর সময় বদলে দিতে পারি। বাচ্চাটা এবার কৌতূহল নিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার নাম সিয়াম। নায়েল সিয়ামের সাথে হাত মিলিয়ে বলল, হ্যালো সিয়াম, আমার নাম নায়েল। সিয়াম বলল, জানি, একবার বলেছ হচ্ছে এটা। নায়েল বলল, আমার বাবা বলেছে ভালো কাজ 2 বার করলেও সমস্যা নেই। সিয়াম বলল, এটা জরুরি না। মনে করো ডাক্তার আমার অপারেশন করার পর সেটা সাকসেসফুল হলো, এটা নিশ্চয়ই ভালো কাজ। এখন ডাক্তার যদি এই ভালো কাজ 2য় বার করতে যায় তাহলে আমার সোজা ওপরের টিকিট কেটে যাবে। নায়েল মাথা চুলকে বলল, ভালো প্যাচ দিছো তো। আচ্ছা, যাই হোক, চলো হাসপাতালে, অনেক ঘোরাঘুরি হয়েছে। সিয়াম বলল, তুমি কিন্তু এখনো বললে না তুমি কে? নায়েল আবার মাথা চুলকে বলল, আমার সম্পর্কে যত কম জানবে তত বেশি দিন বাঁচবে। সিয়াম উঠে চলে যেতে বলল, বারবার মাথায় চুলকাও কেন? ধইঞ্চা পাতা রস দিয়া মাথা ধুলে সব উকুন চলে যাবে। নায়েল সেখানে বসে সিয়ামের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছুটা দূরে গিয়ে সিয়াম থেমে গেল এবং পেছনে তাকিয়ে নায়েলকে জিজ্ঞাসা করল, আর কখনো এসব মজা করবেন আমার সাথে? আমি জানি আর কয়েকদিনের মাঝে আমি মারা যাব, আর আমি এটা মেনেও নিয়েছি। মিথ্যা আশা জাগিয়ে আমার মাঝে মৃত্যুর ভয় ঢুকিয়ে দিও না। নায়েল বলল, তোমার কি বাঁচার জন্য জেদ নেই? সিয়াম শুকনো ঠোঁটে একটু হাসি দিয়ে বলল, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া শিখে গেলে মন জেদ করা ছেড়ে দেয়। এই বলে সিয়াম চলে গেল। নায়েল শুধু একটু মুচকে আসলো এবং মাথা চুলকে নিজেকেই নিজে বলল, এটা এত সহজ হবে না তোর জন্য নায়েল। আগে ওর বিশ্বাস অর্জন করতে হবে, ওর মাঝে বেঁচে থাকার জেদ ফিরিয়ে আনতে হবে।
দৃশ্য পরিবর্তন, ভোরের আলো ফুটেছে, পাখিদের কিচিরমিচির ডাকে চারিদিক মুখরিত। মুসল্লিরা ফজরের নামাজ শেষে মসজিদ থেকে ফিরছে। একটা ডুপ্লেক্স বাড়ির ভেতর থেকে মেয়ে কণ্ঠে সূরা বাকারা এর তেলাওয়াত ভেসে আসছে। বাড়িটার সামনে সুন্দর এক ফুলের বাগান, বিভিন্ন রং বেরঙের প্রজাপতির ফুল উড়ে উড়ে বেড়াচ্ছে। তেলাওয়াত বন্ধ হয়ে গেল। দোতলার ব্যালকনি থেকে পর্দাটা সরে গেল। জায়নামাজ ভাঁজ করতে করতে ব্যালকনিতে এলো পরীর মতো দেখতে একটা মেয়ে। পরনে তার সাদা রঙের শালীন পোশাক, মাথার অংশ হিজাবে আবৃত। বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। সকালের এই স্নিগ্ধ হাওয়া নিজের মাঝে টেনে নিয়ে সুন্দর হাসিতে বলল, ইয়া আল্লাহ, তোমার নিকট হাজার শুকরিয়া আরও একটা সুন্দর সকাল সৌভাগ্য দান করার জন্য। সকালের স্নিগ্ধ বাতাসে আমি মন থেকে তোমাকে স্মরণ করেই বলছি আলহামদুলিল্লাহ। এই বলে সে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভেতরে চলে গেল। মেয়েটার নাম ফামিলা। ফামিলার বাবা ইমতিয়াজ খান এই এলাকার মেয়র। বাবার এত টাকা পয়সা আর পাওয়ার থাকার পরেও ফামিলার জীবনবৃত্ত অতি সাধারণ। 10 বছর বয়সে মাকে হারানোর পর থেকে কখনো নামাজ কাজা করেনি। ফজরের পর কোরআন তেলাওয়াত করে দৈনন্দিন রুটিনের একটি। বাবাকে অনেক ভালোবাসে আর বাবা ইমতিয়াজ খানও ফামিলাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। স্ত্রীর মৃত্যুর পর ফামিলার মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করেননি। পরবর্তী দৃশ্যে দেখা যায় ফামিলা ভার্সিটি যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে বসে আছে। প্রাইভেট কার থাকা সত্ত্বেও ফামিলা সবসময় বাসে করেই যাতায়াত করে বন্ধুদের সাথে। কানে হেডসেট লাগিয়ে গজল শুনতে শুনতে আশেপাশে তাকাচ্ছে। একটু দূরেই দুইজন কালো কোট পরা লম্বা চওড়া লোক দাঁড়িয়ে আছে বুকে হাত বেঁধে। এদের মাঝে একজনের নাম তামিম মৃধা এবং অপরজনের নাম নিয়াজউদ্দিন। এই দুজন ফামিলার বডিগার্ড। মানা করা সত্ত্বেও বাবা ইমতিয়াজ খান এই দুজনকে নিযুক্ত করেছে ফামিলার সেফটির জন্য। তবে ফামিলা শর্ত দিয়েছে 5 হাত দূরে থাকতে হবে, এদের কাছে আসা যাবে না। হঠাৎ জীর্ণ শীর্ণ পোশাকের এক ভিক্ষুক টাইপ লোক ফামিলার দিকে এগিয়ে আসতে লাগলো হাত বাড়িয়ে। তখনই বডিগার্ড তামিম মৃধা ধেয়ে এসে ভিক্ষুককে ধরে ফেলল এবং বলল, কাছে যাবে না তার, যা চাও দূরে থেকে চাও। ফামিলা বেশ বিরক্ত হলো তামিম মৃধার এহেন কর্মে। তবে কিছু বলার আগেই ভিক্ষুকটা মুখ মলিন করে চলে যেতে লাগলো। ফামিলা কয়েকবার তাকে ডাকলেও আর শুনল না। তামিম মৃধা বলল, ম্যামের পেরেশান হবে না তো? এরা বেশিরভাগই ফেক হয়, ভিক্ষাবৃত্তি এদের ব্যবসা। ফামিলা চটে গিয়ে বলল, তাহলে আপনি চাকরি ছেড়ে দিয়ে এই ব্যবসায় নেমে যান না কেন? সে তো আল্লাহর কাছে কিছু চেয়েছিল আর আল্লাহ তাকে আমার কাছে পাঠিয়েছে। এরপর থেকে এমন কাজ করলে বাবাকে বলে চাকরি নট করে দেব। তামিম মৃধা সরি ম্যাম বলে পিছে গেল। ফামিলা কান থেকে হেডসেট খুলে ব্যাগে পুরে সেদিকে যেতে লাগলো ভিক্ষুককে খুঁজতে। বডিগার্ড দুজন সাথে আসতে নিলে ফামিলা শুধু তাদের দিকে একবার চোখ বড় করে তাকালো, আর তারা সামনে আগানোর সাহস পেল না। ফামিলা ওই ভিক্ষুককে খুঁজতে খুঁজতে ফুটওভার ব্রিজের কাছে চলে এলো, কিন্তু কোথাও তার দেখা পেল না। হতাশার মন খারাপ করে ফিরে আসতে যাবে তখন একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পেল, সাথে একজন মহিলার কণ্ঠ, কাঁদিস না মা, তোর বাবা গেছে খাবার আনতে, ঠিক খাবার নিয়ে আসবে, তোর জন্য একটু অপেক্ষা কর। ফামিলা ওই কণ্ঠের উৎস খুঁজতে একটু নিচু হয়ে ফুটওভার ব্রিজের সিঁড়ির নিচে তাকালো। দেখা গেল 4-5 বছরের ছোট্ট একটা মেয়ে, তার সাথে ময়লা ছেঁড়া কাপড় পরা এক মহিলা। মেয়েটা খালি গায়ে শুধু একটা হাফ প্যান্ট পরে আছে। দেখে মনে হচ্ছে মেয়েটার পেট পিঠের সাথে লেগে গিয়েছে ক্ষুধায়। এই দৃশ্য দেখে ফামিলার মন ডুকরে কেঁদে উঠল। তারা ফামিলাকে এখনো দেখেনি। ফামিলা তাদের ডাক দিতে যাবে তখন বাচ্চা মেয়েটা কান্না থামিয়ে তার মায়ের চোখের পানি মুছে দিতে দিতে বলল, তুমি কাইন্দো না মা, আমার খিদা লাগে নাই। আব্বা আইকে কইব আমারে বেচা দিতে, তারপর যে টাকা পাইবা তাতে তোমরা কিছু খাইও, তুমি একটা নতুন জামা কিনো। এই কথা শুনে ওই মহিলা ফুপিয়ে কান্না করে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরল। ফামিলার চোখ বেয়ে পানি পড়ছে। তখনই পেছন থেকে ওই লোকটা চলে এলো যে ফামিলার কাছে সাহায্য চাইতে গিয়েছিল, হাতে 2টা বনরুটি। ফামিলাকে দেখে লোকটা কিছু না বলে তাকে পাশ কাটিয়ে সিঁড়ির নিচে গিয়ে তাড়াতাড়ি করে বাচ্চাটার হাতে রুটি দিল আর বলল, এখন এইটা খাও মা, দুপুরে মজার খাও নাই না দিব। বাচ্চা মেয়েটা রুটি পেয়ে মহা খুশি। প্রথমে একটু রুটি ছেড়ে নিজে হাতে মায়ের মুখে তুলে দিল, তারপর বাবা মার মুখে। বাবা মা দুজনেই চোখের পানি। ফামিলা নিজের ব্যাগ হাতিয়ে যত টাকা পেল সব এক মুঠে নিয়ে তাদের দিকে এগিয়ে দিল। লোকটা টাকা না নিয়ে বলল, যার কাছে সাহায্য চাইতে গিয়ে বড় ধাক্কা খেতে হয় তার কাছ থেকে সাহায্য চাই না আমি, ফিরে যাও মা। ফামিলা কান্না করে দিয়ে বলল, আমাকে মাফ করে দিন, আপনি যদি আজ আমায় সাহায্য একবার করেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমাকে এর জন্য জবাবদিহি করাবে।
আমি আপনাকে সাহায্য করছি না, আমি শুধু আমার আল্লাহর সামনে লজ্জিত হওয়ার থেকে নিজেকে বাঁচাতে চাই, এটা গ্রহণ করবেন প্লিজ। লোকটার মন নরম হলো। সে ফামিলার হাত থেকে টাকাগুলো নিল এবং বলল, জানি না তুমি কোন বাবা মায়ের সন্তান, নিশ্চয়ই তারা জীবনে অনেক ভালো কাজ করেছে যে তোমার মতো সন্তান পেয়েছে। ফামিলা বলল, আমি মেয়র ইমতিয়াজ খানের মেয়ে, বাবাকে সবাই চিনে। এটা শুনে ওই লোকটার চেহারা বদলে গেল, যেন ঘৃণা আর ক্ষোভও ফুটে উঠল। দেখা গেল সাথে লোকটার স্ত্রী একইভাবে তাকালো ফামিলার দিকে। ফামিলা বুঝতে পারল না হঠাৎ কি হলো। টাকাগুলো ফামিলার দিকে ছুঁড়ে মেরে লোকটা বলল, ইমতিয়াজ খানের জন্যই আজ আমরা এই রাস্তার ফকির, তুমি তার মেয়ে, তোমার লজ্জা উচিত, ইমতিয়াজ খান তোমার বাবা। ফামিলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বাবা সম্পর্কে এই কথা শুনে। তাদেরকে প্রত্যুত্তর দেওয়ার জন্য ফামিলার মুখে কোনো কথাই যেন ফুটছে না। কোনো মতে ফামিলা বলল, আমার বাবা অনেক ভালো মানুষ। তার সম্পর্কে এমন কথা বলার সাহস হয় কিভাবে আপনাদের? লোকটা কর্কশ কণ্ঠে বলল, ভালো মানুষ? তোমার বাবা একটা পিশাচ, আমাদের মতো গরিবদের রক্ত চুষে খেয়ে আজ তার আঙ্গুল ফুলে কলা গাছ। ফামিলার প্রচণ্ড রাগ উঠলেও নিজেকে যতটা পারে শান্ত রাখল। এরপর জিজ্ঞাসা করল, আচ্ছা আমার বাবা আপনার কি ক্ষতি করেছে বলুন? এবার লোকটা বলল, ক্ষতি না, সে আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। নতুন রেল প্রকল্প যখন এসেছিল তখন রেল লাইন করার জন্য যে রুট নির্ধারণ করা হয়েছিল সেই রুটে আমার বাপ দাদা রেখে যাওয়া শেষ সম্বল বাড়িটা চলে আসে। ওই বাড়িটা ছাড়া আমার আর কিছুই ছিল না। অন্য জমিতে কামলা দিয়ে দিন এনে দিন খেতাম, তবুও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম মাথার উপর চাল তো আছে। কিন্তু রেল লাইন করার জন্য ইমতিয়াজ খান আমার আর ওই বাড়িটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। বিনিময়ে সামান্য কিছু টাকা আমাকে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু আমি কোটি টাকার বিনিময়েও ওই বাড়ি ছাড়তে রাজি হইনি, কারণ ওটা আমার বাপ দাদার স্মৃতি। ইমতিয়াজ খান জোর খাটাতে লাগলো, তার লোকবল দিয়ে বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি দিতে লাগলো। আমার এই বাচ্চা মেয়েটা গুম করে ফেলার হুমকিও দিয়েছিল, তাতেও আমি রাজি হইনি। পুলিশ প্রশাসনের কাছে গিয়েও কোনো লাভ হয়নি, কারণ সবাই ইমতিয়াজ খানের পোষা কুকুর। যখন কোনোভাবেই আমি রাজি হইনি তখন এক রাতে আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আমার ছোট্ট মেয়েটা আর স্ত্রী নিয়ে কোনোরকম পালিয়ে চলে এসেছিলাম সেদিন। সবকিছু শুনে ফামিলা স্তব্ধ হয়ে গেল। যেই বাবাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, যাকে ছাড়া জান্নাতে যাওয়ার কথা কখনো চিন্তা করে না মা ফামিলা, সেই বাবা এত নীচ কাজ কিভাবে করল? এর জন্য বাবাকে জবাব দিতে হবে। ফামিলা তাদেরকে আশ্বস্ত করল, আপনারা সবকিছু ফিরে পাবেন, আমি আবার আসব। এই বলে ফামিলা হনহন করে হেঁটে চলে গেল। দূর থেকে বডিগার্ড তামিম মৃধা দৌড়ে এসে ওই লোককে জিজ্ঞাসা করল, কেমন হলো যে ম্যাম এভাবে রেগে চলে গেল? সত্যি করে বলো, কি বলেছ তাকে? লোকটা বলল, তোমাদের ম্যাডামের কাছে জিজ্ঞাসা করো গিয়ে। তামিম মৃধা বলল, আরে বৃদ্ধা, সে সাহস থাকলে কি তোমাকে জিজ্ঞাসা করতাম নাকি? দৃশ্য পরিবর্তন। নাইল হাতে একটা ঘাড় মটকানো সাদা রঙের বক পাখি নিয়ে হেঁটে কোথাও যাচ্ছে। পাশে কোথাও থেকে পানির কলকল শব্দ ভেসে আসছে, মনে হচ্ছে আশেপাশে ছোট্ট কোনো নদী বয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে একটা তাঁবুর সামনে গিয়ে থামলো। তাঁবুর ভেতর থেকে হালকা টিমটিম আলো আসছে। নাইল তাঁবুর সামনে গিয়ে একটু কাশি দিল। ভেতর থেকে বৃদ্ধ কণ্ঠের কেউ একজন কাশতে কাশতে বলল, আয়। নাইল ভেতরে প্রবেশ করতে করতে বলল, কত করে বললাম কাশির ওষুধ খাও, কবে যেন কাশির সাথে দমটা বের হয়ে যাবে ঠুস করে। দেখা গেল সাদা জুব্বা পরা, মুখে হালকা হালকা সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ আসন করে হাওয়ায় ভেসে আসছে। নাইল হাতে থাকা বক পাখিটা একটা পাত্রে রেখে বলল, ও বুড়ো সুপারম্যান, এবার নিচে নামো, জরুরি কথা আছে। বৃদ্ধ এক চোখ খুলে ধীরে ধীরে নিচে নেমে এল এবং জিজ্ঞাসা করল, আমার খোরাক এনেছিস? নাইল বক পাখিটা দেখিয়ে বলল, ওই যে রাখা আছে, আমি যাওয়ার পর ঠুসে নিও। তোমার এইসব কাঁচা খাবার খাওয়া দেখলে আমার পেট গুড়গুড় করে। এখন কাজের কথা শোনো। ফামিলার কাছাকাছি যাওয়ার রাস্তা আমি পেয়ে গেছি। দৃশ্য পরিবর্তন। ফামিলা ভার্সিটি থেকে ফিরেছে। আজ মনটা ভীষণ খারাপ। বাবার সাথে এই বিষয়ে কথা বলতেই হবে। বিজনেসের কাজে বাবা দেশের বাইরে গিয়েছে, যদিও আরও 3 দিন পর ফেরার কথা, কিন্তু এখন আজকে আসতে হবে। এই বিষয়টার সমাধান না হলে আমার ঘুম হারাম হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ফামিলা বাড়ির গেট দিয়ে প্রবেশ করতেই চোখ পড়ল ফুল বাগানে কে যেন হেঁটে বেড়াচ্ছে। দেখা গেল এটা সেই ন্যাড়া মাথার সিয়াম। সিয়ামের ফামিলার প্রতিবেশী। ফামিলার সাথে বেশ ভালো খাতির। ফামিলা বিনা শব্দে ধীরে ধীরে পেছন থেকে গিয়ে সিয়ামের ন্যাড়া মাথায় টোকা দিয়ে বলল, কিরে রোগী, হাসপাতাল থেকে কখন এলি? সিয়াম চমকে গিয়ে পেছনে তাকিয়ে বলল, দিদি, এভাবে কেউ ভয় দেখায় নাকি? আর একটু হলেই মরে যেতাম। ফামিলা বলল, তুই আবার মরণের ভয় পাওয়া শুরু করলি কবে থেকে? সিয়াম একটু হেসে বলল, দিদি, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কাল রাতে কি হয়েছিল জানো? ফামিলা বলল, না, বললে জানবো কিভাবে?
সিয়াম বলতে যাবে তখনই গেটের বাইরে থেকে এক ভদ্রলোক ডাক দিল, সিয়াম, অনেক দুষ্টামি হয়েছে, এবার বাসায় চলো। এই ভদ্রলোকের নাম রহমান। এটা সিয়ামের বাবা, মানে সৎ বাবা। সিয়ামের আপন বাবা মারা যাওয়ার পরে সিয়ামের মা দ্বিতীয় বিয়ে করে। লোকটা সিয়ামকে অনেক কড়া শাসনের মাঝে রাখে। সিয়াম এটা মোটেও পছন্দ করে না। মন খারাপ করে সিয়াম চুপচাপ চলে গেল বাসার দিকে। ফামিলা তাকে উদ্দেশ্য করে বলল, রহমান সাহেব, বাচ্চাদের এতটাও শাসন করতে হয় না যে তাদের মনে ভালোবাসার বদলে ক্ষোভ জন্ম নেয়। রহমান সাহেব বলল, তুমি বুঝবে না ফামিলা, ছোটবেলা থেকেই বাচ্চাদের কন্ট্রোল না রাখলে বড় হয়ে বেপরোয়া হয়ে যায়। ফামিলা বলল, কিন্তু এতে করে তো স্যাম আপনাকে ভুল বুঝবে প্রতিনিয়ত। রহমান সাহেব একটু হেসে বলল, এটাই নিয়ম, বুঝলা? আমরা যতদিন নিজেদের বাবা মাকে বুঝতে শুরু করি ততদিনে আমাদের সন্তানেরা আমাদেরকে ভুল বোঝা শুরু করে দেয়। রাত তখন 2টা ছুঁই ছুঁই। 3টা কালো রঙের বুলেট প্রুফ গাড়ি শো শো করে এগিয়ে চলেছে হাইওয়ে দিকে। এটা মেয়র ইমতিয়াজ খানের গাড়ি বহর, সামনে এবং পেছনে সিকিউরিটির গাড়ি। মাঝে ইমতিয়াজ খানের গাড়ি। মেয়র হওয়ার পাশাপাশি ইমতিয়াজ খান একজন সফল বিজনেসম্যান। প্রথমবারের মতো ইমতিয়াজ খানকে দেখতে পাই আমরা। ছোট ছোট চুল, মাথায় হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি, চোখে চশমা এবং এক কানে ছোট্ট একটা দুল। এই বয়সেও বেশ স্টাইলিশ এবং ড্যাশিং দেখতে সে। বয়সের ছাপ চেহারায় পরেনি এখনও। গাড়িতে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল আর বারবার ঘড়ি দেখছিল। সামনের সিটে বসে থাকা তার পিএ হারুন সাহেব বলল, স্যার, আপনার তো আরও 2 দিন পর আসার কথা ছিল, হঠাৎ শিডিউল পরিবর্তন হলো যে? ইমতিয়াজ খান বেশ গম্ভীর কণ্ঠে বলল, হারুন সাহেব, এই দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা কি বলতে পারেন? হারুন সাহেব বলল, অবশ্যই, আপনার মেয়ে, আমার মামুনি ফামিলা। ইমতিয়াজ খান বলল, তাহলে তার কথা আমি কিভাবে ফেলতে পারি বলুন? ফোনে ফামিলার কণ্ঠ বেশ মর্মাহত মনে হচ্ছিল। কয়েকবার জিজ্ঞাসা করেছে কোনো সমস্যা হয়েছে কিনা, সে বলেছে সামনাসামনি বলবে, তাই ফিরে এসেছি। নিশ্চয়ই কিছু হয়েছে আমার রাজকুমারীর সাথে। হঠাৎ আকাশে প্রবল বজ্রপাতের শব্দ হলো, সাথে বিদ্যুৎ চমকানির আলোটা সোজা এসে সামনের গাড়ির ড্রাইভারের চোখে এসে লাগলো। যতক্ষণে সে নিজের চোখে সামনে নিল ততক্ষণে কেউ একজন গাড়ির সামনে চলে এসেছে, কালো চাদরে আবৃত। নিয়ন্ত্রণ ধরে রাখতে না তাকে ধাম করে ধাক্কা মেরে দিল এবং কারো চিৎকারের শব্দ শোনা গেল। ইমতিয়াজ খানের গাড়িও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। 2টা গাড়ি সোজা রাস্তা থেকে নেমে কয়েকটা পাল্টি খেয়ে খালি ময়দানে আছড়ে পড়ল। শুধু পেছনে থাকা গাড়িটা নিয়ন্ত্রণ না হারিয়ে কোনো রকম একপাশে ব্রেক করল এবং সিকিউরিটি টিম তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে ইমতিয়াজ খানকে বাঁচানোর জন্য দৌড়ালো। এদিকে দেখা যায় রাস্তার আশেপাশে কালো চাদরে আবৃত সেই অবয়ব গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। কোকড়াতে কোকড়াতে নিজের মুখ থেকে চাদর টান দিয়ে সরাতেই দেখা গেল এটা নাইল। বেশ আহত হয়েছে সে। চাদরটা ছিঁড়ে হাতের ক্ষত স্থানে বাঁধতে বাঁধতে বলল, রিক্সটা একটু বেশি হয়ে গেছে, মনে থাকলে এমন রিক্স আর নিব না, মরতে মরতে বেঁচেছি, কিন্তু কাজ হলো কিনা সেটা দেখতে হবে। এই বলে উঠে দূর থেকে দৃষ্টিপাত করলো সেই দিকে যেখানে ইমতিয়াজ খানের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। দেখা গেল সিকিউরিটি গার্ডরা ইমতিয়াজ খানকে আহত অবস্থায় গাড়ি থেকে টেনে বের করছে। এটা দেখে নাইল রসমে এক হাসি দিয়ে বলল, কাজ হয়ে গেছে, এবার পরের অংশ। দৃশ্য পরিবর্তন। ফামিলা নফল নামাজ পড়ে জায়নামাজ ভাঁজ করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 2টা বেজে 35 মিনিট। এখনও বাবা আসছে না কেন? এয়ারপোর্ট থেকে তো এতক্ষণে চলে আসার কথা। তখনই ফামিলার ফোনে রিং হলো। তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখল হারুন আঙ্কেল কল করেছে। ফামিলা একটু চিন্তিত হয়ে ফোন রিসিভ করে বলল, হারুন আঙ্কেল, বাবা কোথায়? আশপাশ থেকে হারুন সাহেবের কথা শুনে ফামিলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আর কোনো কথা না বলে ফোনটা রেখে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। চোখ দিয়ে পানি পড়ছে আর ঠোঁট কাঁপিয়ে বারবার বাবা বাবা বলে কান্না করছে। গ্যারেজে গাড়িটার কাছে গিয়ে আবারও ফিরে এলো। ফামিলা কোনো এক কারণে গাড়িতে চড়তে ভয় পায়। এত রাতে অন্য কোনো যানবাহনও পাওয়া যাবে না, কিন্তু হাসপাতালে তো যেতেই হবে। ফামিলা ঠিক করলো হেঁটেই চলে যাবে, মাত্র আধা ঘন্টার রাস্তা। এই ভেবে হনহনিয়ে হাঁটা দিল গেট খুলে। দেখা গেল প্রতিবেশী সেই ন্যাড়া মাথার সিয়াম নামের ছেলেটা 3 তলা থেকে জানলা দিয়ে তাকিয়ে ফামিলা চলে যাওয়ার দিকে লক্ষ্য করে মুচকে মুচকে হাসছে। কিছুটা দূরে যেতে ফামিলা লক্ষ্য করলো কিছু বখাটে রাস্তার পাশে বন্ধ থাকা চায়ের দোকানের বেঞ্চে বসে আড্ডা দিচ্ছে। ফামিলার ভেতরে একটু ভয় কাজ করা শুরু করলো। ফামিলা এই ছেলেগুলোকে ভালো করে চেনে। এরা বাবার বিরোধী দলীয় নেতার সাঙ্গপাঙ্গ। এত রাতে ফামিলাকে একা দেখলে নিশ্চয়ই ক্ষতি করার চেষ্টা করবে। ঠিক তাই হলো। তাদের চোখ পড়ে গেল ফামিলার উপর। ফামিলা তাদেরকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে একজন লাফ দিয়ে এসে দাঁড়ালো সামনে এবং হাসতে হাসতে বলল, আজ দেখি চাঁদ মাটিতে নেমে এসেছে। দেখ ভাই, ইমতিয়াজ খানের ডিমের ভেতরে থাকা বাচ্চাটা বাইরে এসেছে। ফামিলা খুব শান্ত গলায় বলল, দেখো, আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, আমি হাসপাতালে যাচ্ছি।
আমার পথ ছাড়ো। বখাটে ছেলেটা বলল, আরে বাহ, এটা তো তাহলে মোক্ষম সুযোগ। এখন যদি ইমতিয়াজ খানের এই চাঁদকে গুম করে দেই তাহলে সে কিছুই করতে পারবে না। হাসপাতালের বেডে শুয়ে থেকে সে কী বা করবে? এই বলে সবাই একসাথে অট্টহাসিতে ফেটে পড়ল। ফামিলার প্রচণ্ড রাগ উঠল এবং কিছু না ভেবেই কষে এক চড় মেরে দিল তার গালে। এবার বখাটেওটা প্রচণ্ড রেগে ফামিলার চুলের মুঠি ধরে বলল, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ইমতিয়াজ খানের অহংকার ধুলোই মিশে দেব আমি। ফামিলা তার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ওপরে আল্লাহ আছে, তিনি নিশ্চয়ই তোর মতো হারামজাদার হাতে আমার মৃত্যু লিখে রাখিনি। আর হ্যাঁ, আল্লাহর সাহায্য অতি নিকটে। এটা বলতে কোথা থেকে যেন একটা ধারালো ছুরি এসে ফামিলার চুলের মুঠি ধরে রাখা হাতটা কবজি থেকে আলাদা করে দিল এক ঘায়ে। ফামিলা ছিটকে গিয়ে অন্য পাশে পড়ে গেল। হাত কেটে যাওয়া বখাটে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল আর্তনাদে। অন্য বখাটেরা ঢোক গিলতে গিলতে নিজেদের কাছে থাকা ছোট্ট চাকু বা লোহার স্টিক বের করে চারপাশে তাকাতে লাগলো। হঠাৎ অদৃশ্য থেকে একটা শিকল উড়ে এসে একজনের গলায় পিচে গেল এবং এক খেচকা টানে চিৎকারের সাথে অন্ধকারে মিলে গেল সে। এই দেখে বাকি বখাটেরা ভীত সন্ত্রস্ত হয়ে পালাতে নিলে মোটা একটা গাছের গুড়ি উড়ে এসে তাদেরকে আঘাত করে ফেলে দিল। ফামিলা এসব দেখে নিজেও ভয় পেয়ে গেল। কে করছে এসব? কাউকে দেখা যাচ্ছে না। ফামিলা ভয় উঠে কোনোরকম সেখান থেকে দৌড়ে পালালো। তখন অন্ধকার ভেদ করে আবির্ভাব হলো নায়েলের। ফামিলাকে এভাবে পালাতে দেখে নায়েল বলল, একটা থ্যাংক ইউ না বলে পালিয়ে গেলা, এই জন্যই মানুষ ভালো লাগে না আমার। হাতের কবজি কেটে যাওয়ায় বখাটে তখনও নিচে পড়ে আর্তনাদ করছিল। নায়েল গিয়ে তার কাটা হাতের উপরে পা রেখে পাড়া দিতেই সে আরো জোরে চিৎকার করে আর্তনাদ করে বলল, তুই আমার হাত কেটে ফেলেছিস, তুই জানিস না আমি কে? নায়েল বলল, আমি জানি তো। তুই বখাটে? হ্যাঁ, তোর একটা নামও আছে, তোর নাম হেমায়েত, তোর বাবার নাম কেরামত, তোর দাদির নাম গনিমত, তোর দাদার বাবার নাম আলামত, তার বাবার নাম সলিমত। বখাটে বলল, তুই এসব জানিস কিভাবে? কি তুই? তোকে তাই কখনো দেখিনি। নায়েল তার হাতে আরও জোরে পাড়া দিয়ে বলল, আমার সম্পর্কে যত কম জানবি তত বেশি দিন বাঁচবি। এখন কান খুলে শুনে রাখ, ফামিলের দিকে আবার যদি কখনো চোখ তুলে তাকাস তাহলে পরের বার চোখগুলো উপড়ে ফেলবো। ফামিলা আমার মাল। মাল না না, এটা বাজে শব্দ। ফামিলা আমার আইটেম। না না, এটাও মানে না। তাহলে ফামিলা আমার কি লাগে? বখাটে তুই বল, ফামিলা আমার কি লাগে? বখাটে কান্না করতে করতে বলল, ভাই তুই যেই হোস না কেন, এটা বুঝেছি তুই সাধারণ কেউ না, আমাকে যেতে দে। আমি আর কখনো ফামিলার দিকে না, শুধু ফামিলা না, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না, এমনকি আমার বউয়ের দিকেও না। নাইল বলল, এই তো লাইনে এসেছিস, যা ছেড়ে দিলাম, তাড়াতাড়ি হাসপাতালে গিয়ে মলম পট্টি কর, নইলে ইনফেকশন হয়ে যেতে পারে। বকেটে উঠে দৌড় দিল নিজের কাটা হাতের কবজি অন্য হাতে নিয়ে। নাইল এক জায়গায় বসে ভাবতে লাগলো, ফামিলা আমার কি হয় তাহলে? একটা নাম তো দিতে হবে এই সম্পর্কের, না হলে সম্পর্ক শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। কি নাম দেয়া যায়? তখন পাশের ঝোপঝাড় থেকে গলায় শিকল প্যাঁচানো অন্য আরেক বখাটে বের হয়ে এসে মুখ থেকে লতা পাতা বের করে থুতু করে ফেলে আওড়াতে আওড়াতে চলে যাচ্ছিল। নায়েল তাকে ডাক দিল, এদিকে আসো বৎস। সে পেছনে তাকিয়ে বলল, আর মায়েরে না ভাই, আমি জায়গা। নায়েল বলল, এখন না, ভাঙিয়ে ভাঙিয়ে মারবো এখন নায়েলে। এই শুনে ভয়ে ভয়ে নায়েলের সামনে এসে দাঁড়ালো। নায়েল জিজ্ঞাসা করল, কখনো প্রেমে পড়েছিস? সে একটু লজ্জা পেয়ে বলল, পড়ছিলাম, একটা মেয়ের প্রেমে। নায়েল তার মাথায় টাপলি মেরে বলল, তো ছেলের প্রেমে কেউ পড়ে নাকি হতচ্ছাড়া? সে মাথা ডলতে ডলতে বলল, হ্যাঁ পরে তো ভাই, আমি যার প্রেমে পড়েছিলাম সে অন্য আরেক ছেলের প্রেমে পড়েছিল। নায়েল বলল, কার কাছে কি জিজ্ঞাসা করছে আমি? তুই আমার মাথা খারাপ করিস না, যা এখান থেকে। সে যেতে যেতে বলল, ভাই আমার ওই একতরফা প্রেমিকার নাম ছিল চুমকি, তাই আমি তাকে পরি বলে ডাকতাম। একদম পরীর মতো সুন্দর হাসিল। নায়েলের মনে এই কথাটা গেঁথে গেল, তাহলে ফামিলাকে আমি পরি বলে ডাকবো। কিন্তু তাহলে তো এই বলদের প্রেমিকার নামের সাথে মিলে যাবে। ভিন্ন কিছু ট্রাই করা যাক, পরির সাথে কিছু একটা লাগানো যাক, পরিমণি। আর এই ধুর, এটা কি বললাম, আই হেট ম্যাগি নুডলস। তাহলে কি বলা যায়? ডানাকাটা পরি। হুর, এটাও মানায় না। হুর, হ্যাঁ হুর। হুর পরি কেমন হয়? ইয়াস, এটাই বেস্ট। ফামিলা আমার হুরপরি, আমার হুরপরি। এই বলে হাতের ইশারায় ফামিলার মতো এক আলোর অবয়ব বানিয়ে তার হাতে ধরে হাঁটু গেড়ে বসে অদৃশ্য থেকে একটা গোলাপ এনে এগিয়ে দিয়ে বলল, তুমি কি আমার হুরপরি হবে? পরবর্তী দৃশ্যে দেখা যায় ফামিলা তখনও হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছে আর বারবার পেছনে তাকাচ্ছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে বেশ ভয় পেয়ে আছে। চোখের সামনে বখাটে কাটা হাত আর অদ্ভুতভাবে সবার আহত হয়ে যাওয়া।
কে ছিল সে? ভাবতে ভাবতেই ফামিলা শুনতে পেল বাইকের আওয়াজ। একটু থেমে পেছনে তাকিয়ে দেখল আলো দেখা যাচ্ছে, কেউ বাইক নিয়ে আসছে। ফামিলার মন একটু শান্ত হলো, তার কাছে হেল্প পাওয়া যাবে নিশ্চয়ই। ফামিলা রাস্তার পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বাইক থামাতে ইশারা দিল। বাইকের চেহারে স্পষ্ট হলে দেখা যায় এটা নাইল। নাইল একটু মুচকে এসে মনে মনে বলল, তুমি ইশারা না দিলে আমি দেখতাম, তোমার জন্যই তো এত সব। সামনে এসে বাইক থামিয়ে নাইল ফামিলাকে না চেনার ভান করে বলল, জি বলুন ম্যাডাম, এনি সমস্যা? ফামিলা একটু ভ্রু কুচকে বলল, বেশি কথা না বলে আমাকে একটু হাসপাতালে পৌঁছে দিন, ভাড়া যা হবে তার ডাবল দিব। নাইল একটু আশেপাশে তাকিয়ে বলল, এই শুনশান রাস্তায় এত রাতে আপনি একা একটা মেয়ে, নিশ্চয়ই আপনি কোনো ডাকাত দলের সর্দার। আপনারা সাঙ্গপাঙ্গর আশেপাশে লুকিয়ে আছেন, আপনি ইশারা দিলেই তারা আমার উপর ঝাঁপিয়ে পড়বে। ফামিলা হা করে বলল, হোয়াট? আমাকে দেখে কি আপনার ডাকাত মনে হচ্ছে? নাইল বিড়বিড় করে বলল, মনে তো হচ্ছে আমার হুড়পড়ি, কিন্তু সরাসরি বলতে পারছি না। ফামিলা একটু রেগে বলল, কি বিড়বিড় করছেন? দেখি সামনের দিকে যান, আর মাঝে ওই ছেলেটা কি হেলমেট দিয়ে দেন। খবরদার ইচ্ছাকৃতভাবে ব্রেক করে কোনো রকম ফায়দা নেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু হাত কেটে ফেলবো। আমার সাথে অলৌকিক শক্তি আছে। এই বলে ফামিলা বাইকের পেছনে উঠে বসলো, বেশ দূরত্ব বজায় রেখে। মাঝে হেলমেটটা রাখা। নাইল বলল, এটা কিন্তু ক্ষমতার অপব্যবহার। আমার মতো সাহসী একটা ছেলেকে একা রাস্তায় পিপটিজিং করছেন, আমি পুরুষ নির্যাতন মামলা করে দেব। ফামিলা হেলমেটটা হাতে নিয়ে নাইলের মাথায় টুং করে একটা বাড়িতে বলল, আর একটা কথা বললে সত্যি সত্যি সাঙ্গপাঙ্গ ডাক দিয়ে আপনার মাথার ঘির বের করে ফেলবো। চুপচাপ আমাকে হাসপাতালে ড্রপ করে দিন। নাইল একটু মুচকে আর কিছু না বলে বাইক টান দিল। ফামিলার চেহারা কিন্তু চিন্তার ছাপ। বাবার কি অবস্থা এখনো জানে না, তার উপর আবার রাস্তায় এরকম আজব ঘটনা, কিছু মাথায় ঢুকছে না। মনে মনে বলছি, আল্লাহ বাবার জন্য কিছু না হয়, তুমি সর্বশক্তিমান, তোমার রহমতের চাদরে জড়িয়ে বাবাকে রক্ষা করো। আর আমি ক্ষমা চাচ্ছি আমার অনাকাঙ্ক্ষিত এবং অনাচ্ছিকৃত গুনাহের জন্য। পরিস্থিতির শিকার হয়ে নন মাহারাম পুরুষের বাইক উঠেছি, এই জন্য আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করো না। তুমি আমার মনের খবর জানো। ফামিলাকে চুপচাপ দেখে নাইল জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার নামটা জানতে পারি? ফামিলা এক কথা উত্তর দিল, না। নাইল বলে, কেন? নাম বলে কি পরে ক্ষতি হয়ে যাবে নাকি, ক্ষয় হয়ে পড়ে যাবে নাকি? ফামিলা একটু বিরক্ত হয়ে বলল, চুপ থাকেন তো। নাইল এবার কিছুক্ষণ চুপ থেকে বলল, আসার সময় দেখলাম রাস্তায় কিছু মানুষ আহত হয়ে পড়ে আছে চা দোকানের সামনে, আপনার কি মনে হয় তাদের কে মেরেছে? ফামিলা একটু ভেবে বলল, আমি মেরেছি, কারণ তারা বেশি কথা বলে আপনার মতো। এখন আপনি যদি চুপ না হন তাহলে ওই অবস্থা আপনারও হবে। নাইল মুচকি এসে মনে মনে বলল, তোমার এই কোমল হাতের ছোঁয়া পাওয়ার জন্য একবার হলেও মার খেতে চায় আমার হুড়পড়ি। দৃশ্য চলে আসে হাসপাতালে। নাইল পার্কিং প্লেসে বাইক থামিয়ে পেছনে ফিরতে দেখলো ফামিলা নেই। আরে গেল কোথায়? ওই তো দৌড়ে চলে যাচ্ছে। এই যে হুড়পড়ি, সরি নাম না জানা পড়ি, আমার ভাড়াটা দিয়ে যান। ফামিলা আবার ব্যাক এসে নিজের হাত থেকে স্বর্ণের আংটিটা খুলে নাইলের হাতে দিয়ে বলল, কিপটা ব্যাটা, এটুকু রাইডের জন্য আবার ভাড়া নিতে হয়? এই বলে চলে গেল তাড়াতাড়ি। নাইলকে কিছু বলার সুযোগ না দিয়েই নাইল আংটিটা হাতে নিয়ে আবার সে রহস্যময় হাসিতে বলল, এই কাজটাও সহজ হয়ে গেল, সবকিছু কেমন যেন সহজে হয়ে যাচ্ছে। দৃশ্য পরিবর্তন। অপারেশন থিয়েটারের সামনে কয়েকজন পুলিশ আর কালো পোশাকের সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। একটু দূরেই চেয়ারে মাথা নিচু করে বসে আছে হারুন সাহেব। তার চোট ততটা গভীর না, তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। দূর থেকে ফামিলাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে হারুন সাহেব তাড়াতাড়ি এগিয়ে গেল। ফামিলা এসে পাগলের মতো জিজ্ঞাসা করতে লাগলো, আঙ্কেল বাবা কোথায়? বাবা ঠিক আছে তো? আপনি এখানে কেন? আপনার বাবার কাছে থাকা উচিত ছিল, কথা বলছেন না কেন? হারুন সাহেব বলল, শান্ত মা, তোমার বাবার অস্ত্রোপচার চলছে এখনো, আমরা সবাই পেরেশান, তুমি শান্ত একটু বসো। ফামিলা কান্না করতে করতে বলল, আপনি থাকতে বাবা আঘাত পায় কিভাবে? আপনি কি করেছিলেন তখন? আর কিভাবে হলো এটা? আমি এই জন্যই গাড়িতে চড়তে ভয় পাই। এই গাড়ি আমার মাকেও খেয়ে ফেলেছে, আজ আমার বাবাকেও খেতে চলেছে। আমার বাবার কিছু হলে আপনাদের কাউকে আমি ছাড়বো না বলে দিলাম। হারুন সাহেব ফামিলার বাহুতে ধরে চেয়ারে বসিয়ে দিল এবং বলল, কিছু হবে না তোমার বাবার, আল্লাহকে ডাকো, এখন উত্তেজিত হওয়ার সময় না মা। ফামিলা নিজের মুখমণ্ডল চেপে ধরে ফুপিয়ে কান্না করতে করতে বলল, সব দোষ আমার, আমি কেন বাবাকে প্রেশার দিলাম ফিরে আসার জন্য? আমার জন্যই বাবারই অবস্থা আজ। আমি যদি আজকে আসতে না বলতাম তাহলে বাবা এখনো সুস্থ অবস্থায় থাকতো। কেন করলাম এটা আমি?
তখন অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলো। ফামিলা দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবা বাবা কেমন আছে ডক্টর? ডাক্তার বলল, ডোন্ট ওয়ারি, হি ইজ আউট অফ ডেঞ্জার, তবে জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। এটা শুনে ফামিলার দেহে যেন প্রাণ ফিরে এলো। ফামিলা জিজ্ঞাসা করলো, আমি কি বাবার কাছে একটু যেতে পারি? ডাক্তার বলল, হ্যাঁ হ্যাঁ যেতে পারবেন, তবে বেশিক্ষণ না। দৃশ্য পরিবর্তন। নাইল হালকা আলো আধারিতে দাঁড়িয়ে আছে একটা কবরস্থানের সামনে। একটু দূরেই একটা নতুন কবর দেখা যাচ্ছে। বাঁশের কঞ্চির বেড়াটা এখনো তাজা। নাইলের হাতে ফামিলার আংটিটা। নাইল আংটিটা চোখের সামনে এনে বলল, চলো তোমাকে বসে আনা যাক আমার হুড়পুরি। কবরস্থানের শুনশান নীরবতায় নাইল দাঁড়িয়ে আছে। গাছের পাতার ঝনঝন শব্দে পাখিগুলো এক ডাল থেকে ওই ডালে উড়ে যাচ্ছে। নাইল চাইলেও কবরস্থানে প্রবেশ করতে পারছে না, কারণ সে ইমানদার জিন না। ফামিলার আংটিটা হাতের তালুতে ঘুরছে। নাইল কারোর জন্য অপেক্ষা করছে যে তাকে সাহায্য করবে। কিছুক্ষণ পরেই কোদাল হাতে নিয়ে এক মধ্যবয়স্ক লোক সেখানে আসলো। এই লোকের নাম চুন্নু মিয়া, কবরস্থানের কেয়ারটেকার। নাইল আগেই চুন্নু মিয়ার সাথে চুক্তি করেছিল একটা আত্মহত্যা করা মেয়ের লাশ লাগবে, এই জন্য চুন্নু মিয়া অনেক টাকা পাবে। চুন্নু মিয়া লোভী প্রকৃতির মানুষ। টাকার কথা শুনে নাইলের কথায় রাজি হয়ে গিয়েছে। তবে সে জানে না নাইল এক জিন। চুন্নু মিয়া সেখানে এলে নাইল তাকে বলল, 10 মিনিট দেরি করেছেন আপনি, আপনাকে আমার দরকার না হলে এখন 10টা আঙ্গুলি কেটে নিতাম। চুন্নু মিয়া বলল, এসব হুমকি ধামকি দিয়েন না, যদি পছন্দ না হয় তাহলে অন্য কাউকে দেখেন। নাইল বলল, আপনি ডিমান্ড তো দেখি প্রেসিডেন্টের মতো। যাই হোক, কাজ শুরু করে দেন। কবর থেকে লাশ তুলে বাইরে নিয়ে আসবেন, তারপর লাশের সাথে আমার কাজ শেষ, আবার সেটাকে দাফন করে দিবেন। আপনার কাজ শেষ। চুন্নু মিয়া বলল, একটা কথা বলেন তো, এই সামান্য কাজটা আপনিও করতে পারতেন, তাহলে আমি কেন? নাইল বলল, কারণ আপনার মতো লোভী মানুষদের সাহায্য করতে আমার ভালো লাগে। এই বলে নাইল নিজের পকেট থেকে একটা টাকার বান্ডেল বের করে চুন্নু মিয়ার হাতে দিয়ে বলল, এখানে অর্ধেক টাকা আছে, বাকি অর্ধেক কাজ শেষ হওয়ার পরে। চুন্নু মিয়া টাকাটা হাতে নিয়ে বেশ খুশি হয়ে বলল, চাইলে বাকি অর্ধেক এখন দিয়ে দিতে পারেন। আপনি কি আমাকে বিশ্বাস করেন না নাকি? নাইল বলল, একটুও না, শুধু আপনাকে না, আমি নিজেকে বিশ্বাস করি না। জীবনে এত বাস খেয়েছি যে নিজেকে মাঝে মাঝে পান্ডা মনে হয়। এখন যান, কাজে লেগে পড়ুন, আমি বাইরে অপেক্ষা করছি। চুন্নু মিয়া আর কিছু না বলে কোদালটা কাঁধে নিয়ে কবরস্থানে প্রবেশ করলে লোহার গেটটা হালকা ধাক্কা দিয়ে। নাইল পেছন থেকে ডাক দিয়ে বলল, চোখ অনেক কিছুই দেখবে, তবে কিছু বিশ্বাস করবে না, আর ভুলেও পেছনে তাকাবেন না লাশ নিয়ে আসার সময়। চুন্নু মিয়া বলল, জানি জানি, হুজুরদের মুখে মেলাবার শুনেছি সব, চিন্তা করবেন না, আমি ঠিক বেরিয়ে আসবো, আপনি বাকি অর্ধেক টাকাটা রেডি রাখেন। দৃশ্য পরিবর্তন। ফামিলা তার বাবা ইমতিয়াজ খানের হাত ধরে বসে আছে বেডের পাশে। ইমতিয়াজ খানের মুখে অক্সিজেন মাস্ক এবং মাথায় ব্যান্ডেজ করা। ফামিলা নিশ্চুপ কান্না করছে, শুধু চোখের পানি পড়ছে। সেদিন গাড়িতে করে ফামিলা তার বাবা মায়ের সাথে বান্দরবান ঘুরতে গিয়েছিল। আঁকাবাঁকা পাহাড় রাস্তায় ইমতিয়াজ খান গাড়ি খুব সাবধানে ড্রাইভ করছিল। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ায় রাস্তাগুলো আরও বেশি বিপজ্জনক হয়ে গিয়েছিল। পেছনের সিট ফামিলা এবং মা বসে দুষ্টমি করছিল। ইমতিয়াজ খানও সুযোগে বেশ এনজয় করছিল দুজনের সাথে। হাসি খুশি ছোট্ট একটা পরিবার। ফামিলা যেন মা বাবার চোখের মণি। হঠাৎ অপর দিক থেকে আসা একটা বেপরোয়া ট্রাক্টর মুহূর্তের সামনে চলে এলো। ইমতিয়াজ খান দুষ্টমির তালে তালে তেমন ধ্যান ছিল না, বিদায় ট্রাক্টর থেকে গাড়িটা বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাড়া পাহাড় থেকে নিচে পড়ে গেল। এসব মনে পড়তেই ফামিলার বুকটা ধরফর করে উঠল। সে অ্যাক্সিডেন্টে ফামিলার মা চিরতরে বিদায় নিয়েছে। ফামিলাও বেশ ঘায়েল হয়েছিল, তবে আল্লাহর রহমতে বেঁচে ফিরেছে দীর্ঘ 1 মাস আইসিইউতে থাকার পর। সেদিন থেকে ফামিলা আর কখনো গাড়িতে ওঠেনি, ভয় অথবা মায়ের স্মৃতিতে। আর সেদিন থেকে ফামিলা আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নেয় এবং এই দ্বিতীয় জীবন উপহার দেওয়ার জন্য। তখন ইমতিয়াজ খানের হাতটা নড়ে উঠল ফামিলার হাতের মুঠোয়। ফামিলা একটু চমকে গিয়ে প্রচণ্ড খুশি হয়ে ডাক্তারকে ডাকতে লাগলো, বাবার জ্ঞান ফিরছে। দৃশ্য পরিবর্তন। চুন্নু মিয়া নতুন কবরটার সামনে এসে থামল। গতকালে একটা মেয়েকে এখানে দাফন করা হয়েছে। পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছিল বলে জানা গেছে, তবে পুলিশ এখনও তদন্ত করছে। চুন্নু মিয়া আর দেরি না করে কাজে লেগে পড়ল। কবর খুঁড়তে খুঁড়তে প্রচণ্ড ঘামছে সে, তবুও থামছে না। তাড়াতাড়ি কাজটা আঞ্জাম দিতে হবে, কেউ দেখে নিলে সমস্যা হয়ে যাবে। হঠাৎ কেউ একজন চুন্নু মিয়ার নাম ধরে ডাক দিল পেছন থেকে, চুন্নু মিয়া, কি করছো তুমি? আর এটা তো ইমাম সাহেবের কণ্ঠ।
তার মানে কি ইমাম সাহেব আমাকে দেখে নিল? এইভাবে পেছনে তাকাতে যাবে তখনই মনে পড়ল পেছনে তাকানো যাবে না। যত যাই হোক, চুনি মিয়া বুঝে গেল এটা সহজ হবে না, তাই সেদিকে ধ্যান না দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে বলল, যত চেষ্টাই করে আমি থামছি না। আবার একই কণ্ঠে এবার রাগান্বিত স্বরে বলল, এটা করো না চুন্নু মিয়া, তুমি বাঁচবে না। চুনি মিয়া নিজের কাজ করতে করতে বলল, এটা করলে আমি আরও ভালোভাবে বাঁচতে পারবো, কতগুলো টাকা পাবো, এসব ভয় আমাকে দেখে লাভ নাই। আর কোনো আওয়াজ এলো না। কবর খোঁড়া প্রায় শেষ, বাঁশের আবরণটা দেখা যাচ্ছে। চুন্নু মিয়া কোদাল রেখে এবার হাত দিয়ে বাকি মাটিগুলো সরিয়ে একটা একটা করে বাঁশ সরাতে লাগলো। চাঁদের আলোতে কবরের ভেতরে সাদা কাফনে মোড়ানো লাশটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। চুন্নু মিয়ার চেহারায় কোনো ভয় নেই, সে নির্দ্বিধায় বাঁশগুলো সরিয়ে কবরে নেমে পড়ল। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠের কান্না ভেসে এলো কোথা থেকে যেন, ফুপি ফুপি হিচকি তুলে তুলে হৃদয় নিংড়ানো কান্না, যেন তার মনে অনেক কষ্ট। চুনু মিয়ার চেহারা এবার একটু ভয় দেখা গেল। টাকার নেশায় ভুলেই গিয়েছিল কি করছে আর কোথায় এসেছে। কান্নার শব্দটা যেন ধীরে ধীরে কাছাকাছি আসছে আর স্পষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ একজন কান্না করতে করতে এদিকে আসছে এগিয়ে। হঠাৎ চুনু মিয়ার মনে হলো কান্নাটা দূর থেকে না, বরং তার পায়ের কাছে থাকা ওই লাশ থেকে আসছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? লাশ কিভাবে কান্না করবে? চুনু মিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মনে একটু সাহস জুগিয়ে নিচু হয়ে কাপা কাপা হাতে লাশের মুখের উপর থেকে কাফনের গিটটা খুলে দিল এবং কাপড়টা মুখের উপর থেকে সরাতেই কান্না বন্ধ হয়ে গেল। না, লাশ তো ঠিক আছে, একটা সুন্দরী মেয়ের লাশ। গলায় দড়ির দাগটা কালো হয়ে আছে, চেহারাটা ফ্যাকাশে রক্তশূন্য। তাহলে কান্নার শব্দ? এই ভেবে চুন্নু মিয়া লাশের নাকের কাছে আঙুল নিয়ে চেক করতে লাগলো, ভুলে ভালে নিঃশ্বাস চলছে কিনা। আবার তখনই মেয়েটার লাশ ধাপ করে চোখ মেলে তাকিয়ে চুন্নু মিয়ার আঙুল কামড় বসিয়ে দিল। চুন্নু মিয়ার চিৎকার দিয়ে উঠল এবং হ্যাচকার টানে লাশের মুখ থেকে আঙ্গুল ছাড়িয়ে আনতে গিয়ে দুইটা আঙ্গুলি ছিঁড়ে রয়ে গেল লাশের মুখে। রক্তাক্ত হাত চেপে ধরে কবর থেকে ওঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু দুইটা শক্ত হাত চেপে ধরল। চুনু মিয়া ভয়ে তাকিয়ে দেখল লাশটা উঠে বসেছে এবং মুখে থাকা আঙ্গুলটা দুইটা কচকচ করে চিবিয়ে খাচ্ছে। তার ঠোঁটের কোণা দিয়ে রক্ত বেয়ে পড়ছে। এই দৃশ্য দেখে চুনু মিয়া নিজেকে ধরে রাখতে পারল না। মাথা চক্কর মেরে জ্ঞান হারিয়ে কবরেই পড়ে রইল। তখন দেখা গেল কবরের উপরে দুইটা আলো রোশনির মতো দাঁড়িয়ে আছে এবং তার কবরে মাটি ফেলছে। এদিকে নাইল কবরস্থানের বাইরে অপেক্ষা করছে, উকি দিয়ে দেখছে আর বলছে, এতক্ষণ তো লাগার কথা না, কি করছে সে? নাকি অর্ধেক টাকা নিয়ে অপর পাশ দিয়ে ভাগছে? তাহলে তো আমার হাতে মরবে নিশ্চিত। তখন দেখতে পেল কেউ দূর থেকে চুন্নু মিয়ার সাদা কাফনে মোড়ানো লাশ কাঁধে নিয়ে আসছে। নাইলের মুখে হাসি ফুটল এটা দেখে। অবশেষে তার কাজ করছে। কিন্তু যখন চুন্নু মিয়ার খুব কাছাকাছি এলো তখন নাইলের মুখের হাসিটা চিন্তায় রূপ নিল। ঘাড় কাত করে তাকিয়ে বলল, আচ্ছা তাহলে এই ব্যাপার। চুন্নু মিয়া কবরস্থানের গেটে এসে বের না হতেই ভিতরে লাশটা নামিয়ে রাখলো এবং রোবোটিক কণ্ঠে বলল, এই নিন আপনার লাশ, আমার কাজ শেষ। নাইল একটু হেসে বলল, তাহলে তাকে মেরে ফেলেছ? হ্যাঁ। কবরস্থানের ভেতরে থাকা চুন্নু মিয়া বলল, তুমি কি ভেবেছ আমার ঘোলরা থাকতে এত সহজেই তোমার উদ্দেশ্য সফল হয়ে যাবে? নাইল বলল, না সেটা কখনো ভাবিনি। আমি জানতাম তোমরা বাধা সৃষ্টি করবে, এটা তো ট্রায়াল ছিল, পরের বার আমি নিজে আসবো, তৈরি থেকো। চুনু মিয়া রূপ ধারণ করা ঘোলজিন বলল, তুমি যে আগুন নিয়ে খেলা শুরু করেছ ওই আগুনে নিজেই পুড়ে ছারখার হয়ে যাবে। তুমি যার পেছনে লেগেছ সে সৃষ্টিকর্তার একজন একনিষ্ঠ বান্দি। আগেও চেষ্টা করেছিলে কয়েকবার, তবে সফল হওনি, তার কোনো ক্ষতি তুমি করতে পারবে না। নাইল বলল, এই গুজব কে ছাড়ালো যে আমি তার ক্ষতি করতে চাই? সে আমার হুরপুরি। ঘোলজিন বলল, তাহলে তাকে বশ করতে চাও কেন? তোমার উদ্দেশ্য কি? নাইল বলল, উদ্দেশ্য প্রকাশ হয়ে গেলে কখনো সফল হওয়া যায় না। খুব শীঘ্রই জানতে পারবে আমি কি চাই এবং কেন চাই। তৈরি থেকো, আমি আসবো আমার দরকারি জিনিসটা নিতে। এটা বলতেই ঘোলজিন হাওয়ায় মিলে গেল, সাথে নিচে পড়ে থাকা লাশটাও। নাইল বলল, আরে বিদে না বলে চলে গেল? না, সিনিয়রদের সম্মান করতে জানো না আজকালকার জিন পোলাপান। আর বেচারা চুন্নু মিয়া লোভ করতে গিয়ে জীবনটাই হারালো। যাক, কি আর করার, কাল না হয় 2 কেজি জিলাপি দিয়ে মিলাদ পুরিয়ে দেব চুন্নুর নামে। এই জন্য গুরুজনেরা বলে, গিয়েছ তাতি লোভে অতি নষ্ট। দৃশ্য পরিবর্তন। ইমতিয়াজ খানের জ্ঞান ফিরেছে। ফামিলা হাত ধরে বসে আছে পাশেই। দরজায় সিকিউরিটি দাঁড়িয়ে আছে 2জন।
হারুন সাহেব চেয়ারে বসে আছে। ফামিলা বলল, আই এম সরি বাবা, আমার জন্য এসব হয়েছে। আমি যদি তোমাকে আসতে না বলতাম তাহলে তুমি এখন সুস্থ থাকতে। ইমতিয়াজ খান আলতো করে ফামিলার হাত চেপে ধরে ধীর কণ্ঠে বলল, না আম্মাজান, নিজেকে ব্লেম দিও না। আল্লাহ লিখে রেখেছেন বলেই হয়েছে, আর আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছেন তোমার দেয়ার বদলতে। তা না হলে এমন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে থাকার কথা না। ফামিলা বলল, না বাবা, তবু আমার খুব গিল্টি ফিল হচ্ছে। ইমতিয়াজ খান ফামিলাকে আশ্বস্ত করলো, এমন কিছু হয়নি। যে এমন জিজ্ঞাসা করলো, এখন বলো কি হয়েছে? হঠাৎ এত জরুরি তলব কেন? কেউ কি আমার আম্মাজানকে বিরক্ত করছে? ফামিলা একটু চুপ থাকলে এবং হারুন সাহেবের দিকে তাকালো। ইমতিয়াজ খান বুঝতে পারল এটা পার্সোনাল কথা। শুধুমাত্র চোখের ইশারা দিল। হারুন সাহেব এবং সিকিউরিটি গার্ডরা রুম থেকে বের হয়ে গেল। ইমতিয়াজ খান বললে, এবার বলো আম্মাজান কি হয়েছে? ফামিলা একটু সেই ভিক্ষুক দম্পতির পুরো ঘটনাটা বলতে শুরু করলো। কেন তাকে তার বাড়ি থেকে উৎখাত করা হলো, কেন তাকে তার ভিটে মাটির জন্য প্রাপ্য মূল্য দেওয়া হলো না। যদি সত্যি বাবা তুমি এই অন্যায় করে থাকো তার সাথে, তাহলে আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন। কারণ আল্লাহ কখনো মানুষের হক নষ্ট করার গুনাহ মাফ করে না যতক্ষণ না ভুক্তভোগী তাকে মাফ করে। সবসময় ইমতিয়াজ খানের চেহারা যেন অগ্নিমূর্তি ধারণ করলো। রাগে হাতের রগগুলো ফুলে উঠল। ইমতিয়াজ খান বলল, আম্মাজান, এই রাজনৈতিক জীবনে কোনো মানুষ পুরোপুরি পাপ মুক্ত থাকতে পারে না। এটা একটা কাদা মাখা রাস্তা। তুমি যত নিজেকে কাদা থেকে বাঁচাতে চাইবে, একটু হলেও ছোট হলেও গায়ে এসে লাগবে। তবে বিশ্বাস করো, আমি এমন কোনো কাজ করিনি যাতে মানুষের হক নষ্ট হয়। আর এখন যে অভিযোগটা তুমি করছো, এটার ব্যাপারে আমি জানতাম না। এটা হারুন সাহেব ডিল করেছিল। এই বলে ইমতিয়াজ খান রাগান্বিত কণ্ঠে জোরে ডাক দিল, হারুন সাহেব। সাথে সাথে হারুন সাহেব দরজা খুলে রুমে প্রবেশ করে দুই হাত সামনে বেঁধে গোলামের মতো মাথা নিচু করে এসে ইমতিয়াজ খানের সামনে দাঁড়াল এবং বলল, জি স্যার। ইমতিয়াজ খান খুব শান্ত গলায় জিজ্ঞাসা করল, গত বছর যখন রেল প্রকল্পের কাজ এসেছিল তখন একটা দরিদ্র ফ্যামিলির ভিটে বাড়ি তার মাঝ চলে এসেছিল। আমি আপনাকে কি বলেছিলাম তখন? হারুন সাহেব সেটা ভুলে যাওয়ার নাটক করে বলল, এত আগের কথা মনে থাকে নাকি স্যার? কোন দরিদ্র ফ্যামিলির কথা বলছেন বুঝতে পারছি না। ইমতিয়াজ খান উঠে বসে বলল, আম্মাজান, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি হারুন সাহেবের স্মৃতি ফিরে আনবো এখন। ফামিলা জানে তার বাবার রাগ সম্পর্কে আজ হারুন সাহেবের রক্ষা নেই। হারুন সাহেব এটা টের পেয়েছে। সামনে ঘেমে চলেছে সমানে, রুমাল দিয়ে বারবার চেহারার ঘাম মুছে নিচ্ছে। ফামিলা বলল, বাবা তুমি নিজেকে বেশি উত্তেজিত করো না, ক্ষতি হতে পারে। এই বিষয়টা পরেও দেখা যাবে, আগে সুস্থ হয়ে নাও। ইমতিয়াজ খান বলল, না আম্মাজান, আমি ঠিক আছি। আমি আমার অজান্তে করা ভুলেও দ্রুত শুধরে নিতে চাই, যাতে আমার আম্মাজান জান্নাতে যাওয়ার সময় আমার জন্য অপেক্ষা করতে না হয়। ফামিলা আর কিছু না বলে বাইরে চলে গেল। হারুন সাহেবের জন্য বেশ মায়া হচ্ছে। মানুষটাকে ফামিলা ছোটবেলা থেকেই চেনে, অনেক ভালো একজন মানুষ। হয়তো ভুল করে ফেলেছেন, কিন্তু বাবার মুখের ওপর কথা বলার সাহস ফামিলার নেই। ফামিলা বাইরে চলে গেলে ইমতিয়াজ খান হারুন সাহেবকে কাছে ডাকলেন। হারুন সাহেব ঘাম মুছতে মুছতে তোতলানো কণ্ঠে বলল, কাছে আসার দরকার কি? এখান থেকে কথা বলি না স্যার। ইমতিয়াজ খান চোখ বড় করে তাকাতে হারুন সাহেব কাপা পায়ে সামনে আগালো। ইমতিয়াজ খান ইশারায় বলল পাশে বসতে। হারুন সাহেব নিজের পশ্চাৎ এক হাত দিয়ে ঝেড়ে নিয়ে আস্তে আস্তে বসল। ইমতিয়াজ খান জিজ্ঞাসা করল, এবার বলুন, মনে পড়ছে কিছু? হারুন সাহেব আমতা আমতা করে বলল, না মানে স্যার। এটা বলতেই ইমতিয়াজ খান পাশের টেবিলে রাখা রিপোর্ট ফর্মের ওপর থেকে কলমটা নিয়ে ধাপ করে হারুন সাহেবের হাতে ঢুকিয়ে দিল। এপাশ থেকে ওপাশ হয়ে গেল। হারুন সাহেব চিৎকার করে উঠল। বাইরে বসে থাকা ফামিলা কান চেপে ধরে বলল, গেছে আজ বেচারা। দৃশ্য পরিবর্তন। নায়েল ফাঁকা রাস্তা ধরে আনমনে হেঁটে চলেছে। ফামিলার আংটিটা নিজের কনিষ্ঠ আঙ্গুলে পরে নিয়েছে। বারবার ঘুলজিনের কথা বলা ওইটা কানে বাজছে। আগে তো কয়েকবার চেষ্টা করেছিল। নায়েলের মস্তিষ্কে ভেসে ওঠা আগের ঘটনা। পূর্ণিমার রাত ছিল ওই দিন। গোল রুটির মতো চারটা আকাশটা ভেসে আছে। ফামিলা সেদিন রাতে দাঁড়িয়েছিল বেলকনিতে। মায়ের কথা খুব মনে পড়ছিল। ফুলবাগান থেকে মিষ্টি ঘ্রাণ এসে নাকে লাগছে। হঠাৎ ফামিলার চোখ পড়ল রাস্তার এক হুজুর টাইপ লোক দাঁড়িয়ে আছে এবং এক দৃষ্টিতে ফামিলার দিকে তাকিয়ে আছে। পরনে তার বড় জুব্বা, মাথায় পাগড়ি এবং হাতে তসবিহ। ফামিলা হাতের ইশারা দিল তার দিকে। সেও দূর থেকে হাত নাড়ালো। ফামিলা ইশারায় জিজ্ঞাসা করল, কে আপনি?
এটা জিজ্ঞাসা করতেই সে ধোয়ার মতো হয়ে গেল এবং চোখের পলকেই উড়ে এসে ফামিলার শরীরে মিশে যেতে চাইল। ফামিলা ভয় পেয়ে এক দৌড়ে ভেতরে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। তখন দেখা যায় বেলকনিতে আহত হয়ে পড়ে আছে একটা কাক এবং মুহূর্তেই সেটা এক মানবাকৃতিতে রূপান্তরিত হলো। স্পষ্ট দেখা যায় এটা নাইল। ভার্সিটির ওয়াশরুমটার পাশে বড়সড় একটা বটগাছ আছে। গাছটা এতটাই বিশাল যে মাঠের অর্ধেক পর্যন্ত ছায়া দিয়ে রাখে। ব্রেক টাইমে অনেক ছাত্রছাত্রীরা বটগাছের ছায়ায় বসে আড্ডায় মেতে ওঠে। সেদিনটা ছিল বুধবার। ফামিলা ক্লাস শেষ করে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। যখন সে বটগাছটা পাশ কাটিয়ে যাচ্ছিল তখন কেউ একজন ফামিলার নাম ধরে ডাক দিল। আশেপাশে অনেকে ছিল, তবে ফামিলা বুঝতে পারল না কে ডাক দিয়েছে, আর কণ্ঠটাও অচেনা। সবার মুখের দিকে নজর দিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু কাউকেই সন্দেহ হলো না। মনের ভুল ভেবে ফামিলা আবার সামনে হাঁটা দিল, একইভাবে আবার ডাক দিল। তবে এবার যেন ঠিক ফামিলার পেছন থেকে আসলো আওয়াজটা। ফামিলা সাথে সাথে পেছনে ঘুরে তাকিয়ে দেখল কেউ নেই সেখানে। বেশ অবাক হলো, কেউ হয়তো দুষ্টুমি করছে ভেবে ফামিলার কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেল। এক পাশে ছেলেদের ওয়াশরুম আর অন্য পাশে মেয়েদের। ফামিলা নিজেদের ওয়াশরুমে প্রবেশ করেই বড় এক ধাক্কা খেল। একটা ছেলে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। ফামিলাকে দেখে সুন্দর করে হাসি দিয়ে বলল, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ফামিলা বুঝতে পারল এটা সেই কণ্ঠটা যেটা একটু আগে সে শুনেছে বাইরে। ভুল করে ছেলেদের ওয়াশরুমে ঢুকে গেছে ভেবে ফামিলা তাড়াতাড়ি করে এক দৌড়ে বের হতে গেল এবং ওপরে তাকিয়ে সাইন দেখে বুঝল ঠিক ওয়াশরুমেই ঢুকেছে। তাহলে ছেলেটা ভেতরে কি করছে? ফামিলা রেগে ছেলেটাকে ঝাড়ি দেওয়ার জন্য আবার প্রবেশ করতে দেখল সেখানে কেউ নেই। আরে কোথায় গেল? এখানেই তো ছিল ছেলেটা। ওয়াশরুমের দরজা সবগুলোই খোলা, তার মানে সে ভেতরেও নেই। তাহলে এটা ভাবতেই হঠাৎ ধূসর রঙের একটা প্রজাপতি উড়তে উড়তে এসে ফামিলার চোখের সামনে ডানা ঝাপটাতে লাগলো। প্রজাপতি ফামিলার বরাবরই খুব পছন্দের, কিন্তু সাধারণত এরা ওয়াশরুমে আসে না। ফুল বাগানীদের প্রিয়, হয়তো ভুলে ফাঁকফোকর দিয়ে চলে এসছে, এখন বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। ফামিলা নিজের হাত বাড়িয়ে দিল যাতে প্রজাপতিটা এসে হাতে বসে। আশ্চর্য বিষয়, সেটা ফামিলার হাতে বসার আগেই চোখের সামনে হাওয়ায় মিলে গেল। ফামিলা একটু ভয় পেল এটা দেখে। চারিদিকে চোখ বুলিয়ে কিছুই দেখতে পেল না। অদ্ভুত কিছু ঘটছে ভেবে ফামিলা যা করতে এসেছিল তা না করেই তাড়াহুড়া করে চলে গেল। ফামিলা চলে যাওয়ার পর দৃশ্যমান হয় নাইল। তাকে দেখে বেশ ক্লান্ত মনে হচ্ছে। দম নিতে নিতে নাইল বলল, কেন? আমি তোমাকে নিজের বশে নিতে পারছি না। কি আছে তোমার মাঝে? নাকি আমি দুর্বল হয়ে যাচ্ছি দিন দিন? তখনই অন্য একটা মেয়ে ওয়াশরুমে প্রবেশ করে নাইলকে দেখে চিৎকার করে উঠল। নাইল সাথে সাথে বাতাসের মতো মিলে গিয়ে মেয়েটার শরীরে মিশে গেল। মেয়েটা এক নিমিষেই চিৎকার বন্ধ করে একদম স্বাভাবিক হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো এলোমেলো করতে শুরু করলো। এরপর হ্যান্ড ওয়াশ হাতে নিয়ে মাথায় ঢেলে দিল। ব্যাঙের মতো লাফ দিয়ে গিয়ে টয়লেট পরিষ্কার করার ব্রাশ টেনে সেটা দিয়ে দাঁত মাজার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। ওড়না কোমরে বেঁধে পাগলের মতো ডান্স করতে শুরু করলো ব্রা হাতে নিয়েই। তখন আরো দুটো মেয়ে এসে এই অবস্থা দেখে হাঁ করে তাকিয়ে রইল আর বলল, এগুলো কি করছিস তুই? হঠাৎ একটা সাদা ধোঁয়া মেয়েটার শরীর থেকে বের হয়ে যেতেই মেয়েটা এক ঝাঁকি মেরে নিজের ধ্যানে ফিরে এলো এবং নিজের এই অবস্থা দেখে চিৎকার করে উঠল। সাথে দুইটা মেয়েও চিৎকার করে উঠল। বাইরে দেখা যায় নাইল হেঁটে চলে যাচ্ছে আর বলছে, না আমি দুর্বল হচ্ছি না। এই মেয়ের শরীর কত সহজেই বসে নিয়ে এসেছি, তাহলে ফামিলার সাথে পারছি না কেন? গুরুজির সাথে দেখা করতে হবে। পরের দৃশ্যে দেখা যায় নাইল সেই বৃদ্ধের সামনে দাঁড়িয়ে আছে, যার জন্য সাদা রঙের বক পাখি মেরে নিয়ে গিয়েছিল। বৃদ্ধ জিজ্ঞাসা করলো, কি সমস্যা খুলে বল। নাইল বলল, শীত লাগতেছে তাই না, খুলেই বলছি। ঘটনা হচ্ছে আমি একটা মেয়েকে নিজের বশে আনতে পারছি না। সেদিন মেয়েটা রাত 2টার দিকে বেলকনিতে দাঁড়িয়েছিল, তা আবার পূর্ণিমা রাতে। আমার শক্তি তখন তুঙ্গে। ভেবেছিলাম হাওয়ার বেগে গিয়ে পকাত করে ওর শরীরে মিশে যাব, কিন্তু ওর শরীর পর্যন্ত পৌঁছানোর আগেই কোন এক অদৃশ্য দেয়াল আমাকে ছিটকে ফেলে দিল। কাকের রূপ ধারণ করে চেকবগের মতো পড়ে গেলাম একদম। ফলাফল কি হলো? মেয়েটা ভয় পেয়ে ঘরে চলে গেল। ভাবলাম নেটওয়ার্ক কানেকশন দুর্বল ছিল, হয়তো তাই কাজ হয়নি, কিন্তু এই ভেবে আজ আবার গেলাম ওর শরীর বশ করতে। তবে এবার আর হাওয়ার বেগে যাওয়ার রিস্ক নিলাম না, কারণ ওই দিনের ঝটকাটা চমৎকার পাওয়ারফুল ছিল। এখনও বুক চিনচিন ব্যথা হয়।
আজ প্রজাপতির রূপ ধারণ করে ধীরে সুস্থে তার দিকে এগিয়ে গেলাম। সেও হাত বাড়িয়ে আমাকে গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ফলাফল কি হলো? তার কাছে যাওয়ার আগেই আবার সেই ঝটকাটা ফিল করতে লাগলাম। সময় থাকতে অদৃশ্য হয়ে গেলাম। মেয়েটা আবার ভয় পেয়ে দৌড়ে চলে গেল। নিজেকে কেমন যেন ভিলেন ভিলেন মনে হচ্ছে এখন। এখন আপনি বলেন গুরুজি, অ্যাম আই লুক লাইক আ ভিলেন? সব শুনে বৃদ্ধ একটু ভাবুক ভঙ্গিতে দাড়ি চুলকাতে চুলকাতে বলল, না, তুই তো হিরো, কিন্তু মেয়েটার কাছে তুই ভিলেন হয়ে যাচ্ছিস দিন দিন। কারণটা তুই খুঁজে বের করতে হবে দেখতেছি। নাইল বলে, এই জন্যই তো আপনার কাছে আসা। বেশি ভাবুন না, হয় সমাধান বলেন, আর বিনিময়ে যা চান তা বলে দিন, কারণ আপনি মাগনা কাজ করবেন না আমি জানি। বৃদ্ধ বলল, এই জন্যই তোকে আমার এত ভালো লাগে, মনের কথা বুঝে চাস। আচ্ছা, আমি তোকে সব সমাধান বলে দেব, বিনিময়ে আমাকে আস্ত একটা হাতি মেরে এনে দিতে হবে। নাইল একটু রেগে বলল, হাতি আপনার? বৃদ্ধ চোখ রাঙিয়ে তাকালো। নাইল বলল, আরে গুরুজি, হাতি কোথায় পাবো এই শহর অঞ্চলে? সহজ কিছু বলেন না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, একটা বক পাখি পাবেন, তা আবার ফেয়ার অ্যান্ড লাভলি মাখা সাদা রঙের। বৃদ্ধা বলল, তোর কি আমার ফকির মনে হয়? সামান্য একটা বক পাখি মেনে যাব? নাইল বলল, তাহলে? বৃদ্ধা বলল, 2টা বক পাখি দিতে হবে। হ্যাঁ। নাইল বিড়বিড় করে বলল, হলা বইটা খাটাস। আচ্ছা ঠিক আছে, 2টা পাবেন। এখন বলুন সমাধান কি? বৃদ্ধ বলল, মেয়েটাকে বশ করা কি তোর জন্য খুব জরুরি? নাইল বলল, শুধু জরুরি না, বলতে পারেন এটাই আমার লক্ষ্য এখন। বৃদ্ধ বলল, মেয়েটার নাম আর তার বাবার নাম বল। নাইল বলল, ফামিলা। বাবার নাম ইমতিয়াজ খান। বৃদ্ধ বলল, মেয়েটার নাম ইমতিয়াজ খান আর তার বাবার নাম ফামিলা? নাইল দাঁত কটমট করে বলল, হলার বাথরুমের সাথে ব্রেনটাও কি বের হয়ে গিয়েছে নাকি শালার? ইমতিয়াজ খান কোনো মেয়ের নাম হয় নাকি? বৃদ্ধ বলল, যেই দেশে একটা মানুষের নাম দুদু হতে পারে, সেই দেশে সবই হতে পারে। বুঝছি, বাবার নাম ইমতিয়াজ খান আর মেয়ের নাম ফামিলা। নাইল বলল, হ্যাঁ এটাই। খুঁজে বের করুন আমি বাধাগ্রস্ত হচ্ছে ঠিক কোন জায়গায়। বৃদ্ধ ইটের টুকরোর মতো কিছু একটা দিয়ে তার সামনে থাকা কাঠের বোর্ডে নাম দুটো লিখল আরবিতে। এরপর ধুলোজাত কিছু নামের ওপর ছিটিয়ে দিল। চোখ বন্ধ করে অদ্ভুত মন্ত্র জপতে জপতে নাম দুটোর ওপর হাত বোলাতে লাগলো। নাইল তাকিয়ে আছে, তার ভাবছে, সহজ সমাধান না বললে বুড়োকে বক পাখি কেন, একটা চড়ুই পাখিও খাওয়াতে পারবো না। বেশ খানিকক্ষণ পর বৃদ্ধ চোখ মেলে তাকিয়ে বলল, বড় কঠিন এই পদ, এত সহজে হবে না তোর জন্য। নাইল জিজ্ঞাসা করল, কেন, আপনি কি দেখছেন? বৃদ্ধ বলল, ফামিলা মেয়েটা অনেক পরহেজগার, তার প্রেম স্বয়ং রবের সাথে, তাকে কোনো বদ আত্মা বশ করতে পারবে না। তুই বদ না হলে ইমানদার না, এটা সবচেয়ে বড় বাধা তোর আর ওই মেয়ের মাঝে। তুই 1000 চেষ্টা করেও তাকে বশে নিতে পারবি না। নাইল বলল, কিন্তু সমাধান তো আছে নাকি? বুঝলাম সে পরহেজগার, তাই বলে কি কোনো সুযোগ নেই তার কাছাকাছি যাওয়ার? বৃদ্ধ বলল, 2টি উপায় আছে। এক, ফামিলার কাছাকাছি যেতে পারে এমন কাউকে বশ করে ধীরে ধীরে তার শরীর বশ নিতে পারিস। আর 2, কোনো আত্মহত্যা করা মেয়ের শরীরে ফামিলার ব্যবহৃত একটা জিনিস লুকিয়ে দিলেই সে তোর বশে চলে আসবে। নাইল বলে, আমি দুটোই চেষ্টা করব, যে করে হোক ফামিলার শরীর আমার চাই। দৃশ্য ফিরে আসে বর্তমানে। নাইল ফামিলার আংটিটা হাতে ঘোরাতে ঘোরাতে ফাঁকা রাস্তা ধরে হাঁটছে, হুডি মাথায় দিয়ে। ব্যাকগ্রাউন্ডে নাইলের কণ্ঠ শোনা যায়, আমি প্রথমে ওই ন্যাড়া মাথার সিয়ামকে বশ করেছি যাতে ফামিলার কাছাকাছি থাকতে পারি। তারপর ফামিলার ব্যবহৃত আংটিটাও সুযোগ বুঝে নিয়েছে যাতে 2 নম্বর পরিকল্পনাটাও চলতে থাকে। একটা না একটা তো কাজ হবেই, আমি আমার হুড়পুরিকে নিজের করে নিবই। দৃশ্য পরিবর্তন। এই মুহূর্তে ব্যাখ্যা করুন আমাকে কি করছিলেন আপনি? ইমতিয়াজ খানের রাগান্বিত কণ্ঠ শুনে হারুন সাহেব ভয়ে ভয়ে বলতে শুরু করলো, ওই দরিদ্র দাম্পতি কিছুতেই তাদের ভিটামাটা ছাড়তে রাজি ছিল না। এমনকি ওই জমির মূল্য থেকেও দ্বিগুণ মূল্য তাদেরকে অফার করেছিলাম, তবু তারা রাজি হয়নি। এক প্রকার বাধ্য হয়েই তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেই লোকবল দিয়ে। আর তাদের হুমকিও দেই কোনোদিন যাতে এই এলাকায় দেখা না যায়, তাহলে জানে মেরে ফেলব। ইমতিয়াজ খান অগ্নি মূর্তি ধারণ করে কষে একটা চড় লাগিয়ে হারুন সাহেবকে বেড থেকে নিচে ফেলে দিল। তারপরে আওয়াজ শুনে বাইরে থাকা সিকিউরিটি গার্ডরাও হালকা কেঁপে উঠল। ফামিলা তখনও মুখমণ্ডল চেপে বসে বসছে বাইরের চেয়ারে। ভিতরে ইমতিয়াজ খান চিৎকার করে বলছে, গর্ধপ, আমাকে না জেনে এমন নিকৃষ্ট সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন আপনি? দরকার হলে আমি নিজে গিয়ে তাদের সাথে কথা বলতাম। যা করার আপনি করেছেন, আর আমার মেয়ের কাছে খারাপ হয়েছে আমি। জানেন, আপনি আমার মেয়ের চোখে প্রথমবারের মতো আমি প্রতি অবিশ্বাস দেখেছি।
হারুন সাহেব উঠে মাথা নিচু করে বলল, সরি স্যার। ইমতিয়াজ খান আরও রেগে বলল, আপনার সরি দিয়ে আমি ডাল রান্না করে খাবো নাকি? সময় 1 ঘন্টা। কি করবেন, কিভাবে করবেন জানি না, ওই পরিবারের মাথা গুজার মতো বাড়ি দিবেন, তাদের 1 বছরের রেশন দিবেন এবং প্রয়োজনীয় সকল কিছুর ব্যবস্থা করবেন। হারুন সাহেব বলল, 1 ঘন্টা এত কিছু কিভাবে করবে স্যার? ইমতিয়াজ খান ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখন 1 ঘন্টা না, 59 মিনিট বাকি আছে। কাজ সম্পন্ন না হলে আমি নিজ হাতে আপনার মাথা কেটে ফেলব। হারুন সাহেব আর দেরি না করে আথাল পাথাল দৌড় দিল সেখান থেকে। দরজা খুলে বাইরে বের হতেই পিছলা খেয়ে মুখ থুবড়ে পড়ল। ফামিলা চমকে গিয়ে দাঁড়িয়ে বলল, আঙ্কেল আপনি ঠিক আছেন তো? হারুন সাহেব কোনোরকম মুঠে দাঁড়িয়ে দৌড় দিয়ে দিতে বলল, ঠিক নাই রে মা, আমার গর্দান মনে হয় গেল। এই বলে ঘড়ির দিকে তাকিয়ে বলল, আরে 3 মিনিট কিভাবে চলে গেল? ঘড়ি এত জলদি চলে কেন? ফামিলা কিছুই বুঝতে না পেরে ভেতরে চলে গেল বাবার কাছে। গিয়ে জিজ্ঞাসা করলো, বাবা হারুন আঙ্কেল এইভাবে দৌড়াচ্ছে কেন, কি হয়েছে বলো তো তাকে? ইমতিয়াজ খান বলল, কারণ তার পেছনে কুত্তা ছেড়ে দিয়েছে। তুমি কোনো চিন্তা করো না আম্মাজান, ওই দরিদ্র পরিবার খুব শীঘ্রই সব কিছু পেয়ে যাবে। এখন আসো আমার কাছে বসো, বলো জীবনে কি চলছে। দৃশ্য পরিবর্তন। পরদিন সকালে ন্যাড়া মাথার সিয়াম ফামিলার ফুল বাগানে হেঁটে হেঁটে শুকনো পাতাগুলো ছিঁড়ে এক জায়গায় জমাচ্ছিল। তখন চোখ পড়ল বাইরে নাইল দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে। সিয়াম নাইলকে দেখে বেশ খুশি হয়ে বলল, আরে তুমি ওই দিন রাতের ভূতটা, তাই না? নাইল বলল, ভূত তোর বাপ, আমি জিন, আমার নাম নাইল। সিয়াম এগিয়ে যেতে বলল, ওই জিন আর ভূত একই, তোমাদের জন্য তো রাত নির্ধারিত করা, তাহলে দিনের বেলা এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? নাকি ছোট বোনের বিয়ের জন্য টাকা প্রয়োজন তাই ওভারটাইম করছো? নাইল বলল, এত বেশি কথা বলিস কেন? বেশি কথা বললে হায়াত কমে যায়। সিয়াম ঠিক নাইলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তাহলে আর মানুষ মরার জন্য গলায় দড়ি দিত না, হাতে রক কাটতো না, ছাদ থেকে লাফ দিত না, ইন্দুরের ওষুধ খেত না, সহজভাবে সারাদিন বকবক করে কথা বলতো, তারপর সন্ধ্যার সময় টুস করে মারা যেত? নাইল বলল, মুখটা বন্ধ কর দয়া করে, আমার একটা সাহায্য লাগবে, তুই পারবি? সিয়াম বলল, বলি তো দেখ, জান দিয়ে দেবো। নাইল বলল, তোর এই পুটি মাছের জান আমি চাই না, আমার জন্য একটা কাজ করতে হবে তোকে। সিয়াম বলল, বলো আমি শুনছি। এই জবা ফুলটা কবরের ওপরে রাখতে হবে, এরপর বোতল থেকে কিছু পানি ফুলটার ওপর ঢেলে দিতে হবে, সবশেষে কবর থেকে 1 মুষ্টি মাটি নিয়ে নিজের কপালে মেখে দিব। তারপর যদি দেখিস জবা ফুলটা ঝরে গিয়েছে তাহলে সাথে সাথে দৌড়ে বের হয়ে আসবি কবরস্থান থেকে, দেরি করা যাবে না। দেখা গেল নাইল আর সিয়াম দাঁড়িয়ে আছে সেই কবরস্থানের সামনে। এতক্ষণ নাইল সিয়ামকে সবকিছু বুঝিয়ে বলছে। সিয়াম একটু ভেবে বলল, তুমি তো বলেছিলে সাহায্য চাও, এখন দেখে জাদুটোনা করতে বলছো। নাইল বলল, এটা কোনো জাদুটোনা না, আমি কবরস্থানে প্রবেশ করতে পারছি না, তাই তোর হেল্প চাচ্ছি। তাই কাজটা করে দিলে তো কবরস্থানে প্রবেশ আমার জন্য কোনো বাধা থাকতে পারবে না। সিয়াম তার ন্যাড়া মাথা চুলকাতে লাগলো। নাইল বলল, আরে থাম না, রোলার কোস্টার চালাচ্ছিলাম নাকি মাথায়, যা এই কাজটা করে দে। সিয়াম বলল, আচ্ছা তুমি কেন প্রবেশ করতে পারছো না? তার মানে তুমি বদজিন? নাইল বলল, আমি বদজিন হলেও তোকে তো ওই দিন রাতেই চ্যাপটা করে ফেলতাম, এখন কথা না বাড়িয়ে যা এটা কর, এনে জবা ফুল আর পানির বোতল, যেভাবে বলেছি সেভাবেই করবি। সিয়াম জবা ফুল আর পানির বোতল হাতে নিয়ে বলল, ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। নাইল বলল, জানি তো, চকলেট খেতে চাইবি নিশ্চয়ই, আচ্ছা অনেকগুলো চকলেট এনে দেবো, এবার জানা বাপ। সিয়াম বলল, আস্তে একটা ফকিনি তুমি, সামান্য চকলেটের জন্য আমি এটা করবো না, আমার শর্তটা ফিরে এসে বলবো, আগে তোমার কাজটা করে দিয়ে শান্ত করি তোমাকে। দিনের বেলা হাওয়ায় লোকজনের আনাগোনা দেখা যাচ্ছে, তবে সিয়াম বাচ্চা দেখে কেউ তাকে সন্দেহ করবে না। তখন এক লোক এসে সিয়ামকে বলল, এই ছেলে, অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছি তুমি একা কথা বলছো, কোনো সমস্যা তো তোমার? সিয়াম নাইলের দিকে তাকালো। নাইল বলল, আমাকে তুই ছাড়া কেউ দেখতে পাচ্ছে না এখানে, এবার সামলাই আপদ। সিয়াম লোকটাকে বলল, আমার বাবার কবর জিয়ারত করতে এসেছি, বাবার সাথেই আবেগে কথা বলছি, মনে হচ্ছে বাবা আমাকে দেখছে। লোকটা একটু ইমোশনাল হয়ে জিজ্ঞাসা করলো, তোমার বাবা নেই? আরে শুনে অনেক কষ্ট লাগলো, কোথায় তোমার বাবার কবর? সিয়াম তাড়াহুড়ো করতে গিয়ে আঙ্গুলতে একটা কবর দেখে বলল, ওই যে শুয়ে আছে আমার বাবা। লোকটা জিরাফের মতো গলা টান করে কবরের দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, কিন্তু ওটা তো একটা বাচ্চার কবর। সিয়াম জিব্বায় কামড় দিয়ে বলল, আসলে আমার বাবা ছোটবেলায় মারা গেছে। লোকটা হা করে বলল, হ্যাঁ? নাইল বিরক্ত হয়ে বলল, তুই যা, আমি এটাকে সামলাচ্ছি। সিয়াম চলে যেতে লাগলো। লোকটা পেছনে পেছনে সিয়ামকে ডাকতে ডাকতে গেল, এই পিচ্ছে দাঁড়া বলছি, আমার সাথে ইয়ার কি করিস? নাইল গিয়ে লোকটার মাথায় টুং করে একটা ঠোয়া দিয়ে বলল, মুরব্বী নিজের কাজ করেন, তাকে একা ছেড়ে দিন। লোকটা ঠোয়া খেলে মাথা ডলতে ডলতে চারপাশে তাকিয়ে জিজ্ঞাসা করল, কে কে কথা বলে?
নাইল অদৃশ্য থেকে আরেকটা ঠোয়া দিয়ে বলল, আমি ওই পিচ্চির মৃত বাবার আত্মা। আমার ছেলেকে বিরক্ত করলে নাকের বারান্দা খুলে ফেলবো মেরে। লোকটা প্রচণ্ড ভয় পেয়ে মা গো বাবা গো বলেই সেখান থেকে দূরে পালালো। নাইল সিয়ামকে ডাক দিয়ে বলল, শোন টাকলু, ফুল ঝরে যাওয়া দেখলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াবি না, মনে থাকে যেন। সিয়াম পেছনে তাকিয়ে বলল, তুই টাকলু, তোর বাপ টাকলু, মুখে তো একটাও দাঁড়িয়ে নাই তোর, এমন টাকলার মুখ নিয়ে ঘুরিস কেমনে, শরম করে না? এই বলে সিয়াম চলে গেল। নাইল নিজের চেহারায় হাত দিয়ে বলল, আজ দাঁড়িয়ে ওঠে না বলে পোলাপানো মজা নাই। দৃশ্য পরিবর্তন। হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে ইমতিয়াজ খান বাড়ি ফিরছে। ফামিলা বাবাকে ধরে ধরে ড্রয়িং রুমের সোফা এনে বসিয়ে দিল। ইমতিয়াজ খান বলল, কতদিন ধরে তোমার হাতের চা খাই না, এক চা খাওয়ার আম্মাজান। ফামিলা খুশি মনে এখনই চা করে আনছে বলে চলে গেল কিচেনে। ফামিলা চলে যাওয়ার পর ইমতিয়াজ খানের হাসি মুখটায় আবার রাগ ফুটে উঠল। হাতের মোবাইলটা পাশে রাখলে দেখা যায় নিউজ ফিডে একটা নিউজ শো করছে। ইমতিয়াজ খানের মেয়ের সাথে বেয়াদবি করার দায়ে বিরোধী দলীয় নেতা কর্মীর হাতের কবজি কেটে নেওয়া হয়েছে গতকাল রাতে। ইমতিয়াজ খান ফামিলার বডিগার্ড তামিম মৃধা এবং নিয়াজউদ্দিনকে ডাক দিল। তারা বাইরে অপেক্ষা করছিল। দুজনে সে গুড মর্নিং স্যার বলে পাশে দাঁড়ালো বুকে হাত বেঁধে। ইমতিয়াজ খান জিজ্ঞাসা করল, তোমাদের বেতন দেওয়া হয় কিসের জন্য? তামিম মৃধা বলল, ম্যাডামের সুরক্ষার জন্য স্যার। ইমতিয়াজ খান বলল, তাহলে কাল রাতে যখন ফামিলা একা একা বের হয়ে গেল বাসা থেকে হাসপাতালে যাওয়ার জন্য, তখন তোমরা কোথায় ছিলে? তামিম মৃধা একটু আমতামতা করে বলল, স্যার সাধারণত ম্যাডাম রাতে কখনো বাইরে যায় না, তাই আমরা একটু স্মোক করার জন্য পাশে গিয়েছিলাম। ইমতিয়াজ খান রেগে জোরে বলতে গিয়েও আস্তে দাঁত কটমট করে বলল, কাল রাতে যদি আমার আম্মাজানের কোনো ক্ষতি হতো তাহলে এতক্ষণ তোমাদের দুজনের লাশ নর্দমায় ভাসত। এই মুহূর্তে থেকে দুজনের চাকরি নট করে দেওয়া হলো, গেট লস্ট। তামিম মৃধা সরি স্যার বলতে বলতেও কিছু বলতে নিল। ইমতিয়াজ খান চোখ রাঙিয়ে তাকালে চুপসে গেল এবং আর কিছু না বলে দুজনে বেরিয়ে গেল। এর মাঝেই ফামিলা চায়ের কাপ হাতে সেখানে এলো। ইমতিয়াজ খানের রাগান্বিত চেহারাটা মুহূর্তে আবার হাস্যোজ্জ্বল হয়ে ফামিলার দিকে দেখে গেল। চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিয়ে বলল, আহ কি স্বাদ, পুরো দুনিয়ার সকল খাবার একদিকে আর আমার আম্মাজানের হাতের চা একদিকে, পরাণ জুড়ায় যায় একদম। এই বলে আবার চুমুক দিল চায়ের কাপে। ফামিলা একটু হেসে বলল, হয়েছে, আর পাম দেওয়া লাগবে না, আমি জানি একটু ভালো হয়নি চা। ইমতিয়াজ খান বলল, তুমি ভুল জানো আম্মাজান, এখন আমার কথা শোনো। দুটো অকর্মা গাধাকে বডিগার্ডের জব থেকে বের করে দেওয়া হয়েছে। খুশি হয়েছ? ফামিলা খুশি বলে, সত্যি বাবা, আমার যে কি ভালো লাগছে, আগেই বলেছিলাম এসব বডি টডির দরকার নেই। অসহ্য লাগে সারাক্ষণ দুইটা লোক পিছনে পিছনে ঘুরতে থাকে। আই লাভ ইউ বাবা। ইমতিয়াজ খান বলল, এত খুশি হওয়ার কারণ নেই আম্মাজান, নতুন বডিগার্ড নিয়োগ দেব তোমার জন্য। কথা শেষ না হতেই ফামিলার ঠোঁট ফুলিয়ে আবেগী ভঙ্গিতে বলল, আই ডোন্ট লাভ ইউ বাবা। ইমতিয়াজ খান হাসতে হাসতে ফামিলার বুকে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, কাল রাতে এভাবে একা বের হওয়া ঠিক হয়নি তোমার। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি মরে যাব জানো তো।